হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি টেক একাডেমি। সো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের অলরেডি অড সেমিস্টার কমপ্লিট, ইভেন সেমিস্টার তোমাদের ফোর্থ সেমিস্টার আছে। সেই ফোর্থ সেমিস্টারের কথা মাথায় রেখে স্টাডি টেক একাডেমি তোমাদের ইন্ডিভিজুয়াল টিচার, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট ওয়াইজ অফলাইন এবং অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে। সো আজকে তোমাদের জন্য যে ক্লাসটা আমরা করব, সেই ক্লাসটা তোমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফর ইউর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউস করে নিই, আমি তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের শুভঙ্কর স্যার। তোমাদের সঙ্গে অলরেডি সিলেবাস ডিসকাশন নিয়ে আমাদের আলোচনা হয়ে গিয়েছে। আজকে যে আমরা ক্লাসটা করব, সেই ক্লাসটা হচ্ছে 5টা সাবজেক্ট ছিল তোমাদের। সেই 5টা সাবজেক্টের মধ্যে ফার্স্ট অলরেডি আমরা পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার সার্কিট শুরু করে দিয়েছি ক্লাস। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে সুইচ গিয়ার প্রোটেকশন। তো সেই ক্লাসটা শুরু করার আগে প্রথমে আমরা যেভাবে ক্লাসের মধ্যে এনার্জেটিক এবং ফুল এনার্জি দিয়ে আমরা পুরো হার্ডওয়ার্ক করতে থাকি, যে অ্যাকচুয়ালি পুরো সেমিস্টারের স্টুডেন্টদেরকে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল থিওরি অ্যানিমেশনের থ্রুতে প্রথম দিকে সেমিস্টার আগে পর্যন্ত কিন্তু আমরা এনার্জেটিক রাখি। ঠিক তেমনি সমস্ত স্টুডেন্টকে একটা কথাই বলবো যে প্রথম দিকে ক্লাসটা এন্ড অফ পর্যন্ত এনার্জেটিক দিয়ে ক্লাস করো। অবশ্যই ক্যারি করো একটা পেন, একটা হচ্ছে খাতা বা নোটবুক করার জন্য। অবভিয়াসলি আমরা নোটস পত্র অ্যাপসের মধ্যে দিয়ে দিই, যারা পেড কোর্সে জয়েন হয়েছে তারা ভালোভাবে দেখতে পাচ্ছ, জানো। আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা, তারা প্রথমত ফার্স্ট হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে, এবং তার সাথে সাথে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে যেয়ে জয়েন করে নাও। সেখান থেকে ইজিলি ভাবে তোমরা তথ্য সমস্ত জিনিস পেয়ে যাবে। এবং যে আজকের ক্লাসের নোটস, তোমার মধ্যে ডাউট থাকে যে নোটস কোথায় পাবো, পিডিএফ কোথায় পাবো, তার জন্য আমাদেরকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। স্টাডি একাডেমি অ্যাপ্লিকেশন ইনস্টল করো, সেখান থেকে সবকিছু পেয়ে যাবে। ওকে, সো আমরা ক্লাস শুরু করার আগে মোস্ট অফ দ্য এনার্জি, একটা ক্রিয়েটিভিটি নিয়ে আমরা আগাবো। কোটেশনটা অন হার্ড ওয়ার্ক টু অ্যাচিভ ইউর ড্রিম। তুমি ভাবছো যে সেমিস্টারটা আমরা ফার্স্ট সেকেন্ড যেমন করে এসেছি সেরকম করে পড়ে যাবো, সেরকম করলে হবে না। অ্যাজ এ ডিপার্টমেন্টাল স্টুডেন্ট হিসাবে তোমাদেরকে বলবো যে তোমার সবসময় অ্যাজ এ ডিপার্টমেন্টাল স্টুডেন্ট হিসেবে দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলো, সিভিল বলো, মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলো, ডিপার্টমেন্টের সাবজেক্ট যদি ভালো করে নিয়ে কোর আইডিয়া নিয়ে থাকে, তুমি 3 বছর পাস আউট পর ভালো জব পাবে না। তো অতএব ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেম, সেকেন্ড সেমে কি করেছো আই ডোন্ট নো, বাট এবার থেকে তোমার ডিপার্টমেন্টের ওয়াইজ যে সাবজেক্ট গুলো রয়েছে, সেই সাবজেক্ট গুলো পুরো ফুল এনার্জি দিয়ে ফুল কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিক্যাল সঙ্গে থিওরিটিক্যাল নলেজ রাখতে হবে। ওকে, সো ক্লাসটা স্টার্ট করি। ক্লাসটা স্টার্ট করার আগে অবশ্যই তোমার জন্য একটা অফার, যে অফারটা কি, যেটা হচ্ছে তোমরা ভালোভাবে জানো, তোমাদের স্টাডি একাডেমি স্যাররা অলরেডি তোমাদের জন্য রিলিজ করে দিয়েছে কোর্স, সেই অনলাইন এবং অফলাইন। কি রয়েছে স্যার? দেখো, ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্ট রয়েছে, যারা অলরেডি ইউটিউব থেকে ভিডিও দেখছো, যারা পেড কোর্সে আছো তারা তো ভালোভাবেই জানো, ঠিক আছে। আর যারা এখন পর্যন্ত আমাদের স্টাডি একাডেমি অ্যাপস ইনস্টল করোনি, অবভিয়াসলি অ্যাপসটা ইনস্টল করে সেখান থেকে তোমরা ইজিলি ভাবে কোর্স সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া দিতে পারো। কিন্তু যাওয়ার আগে আমি অবশ্যই বলবো যে স্টাডি একাডেমি তোমাদের জন্য কি সেকেন্ড ইয়ার, ফোর্থ সেম সবারই অলরেডি আমাদের ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের মধ্যে ফার্স্ট কি কি সাবজেক্ট আমরা কভার আপ করবো। সাবজেক্ট তোমাদের 5টা সাবজেক্ট রয়েছে। কি কি সাবজেক্ট স্যার? 5টা সাবজেক্টের মধ্যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সুইচ গিয়ার প্রোটেকশন, যেটা আজকে শুরু করবো ক্লাস, ঠিক আছে। রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট এবং পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার এন্ড অ্যাপ্লিকেশন, যেটা শুরু হয়ে গেছে ক্লাস, এবং পাওয়ার ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার এন্ড ডিস্ট্রিবিউশন, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং ইন্ডাকশন এন্ড সিনক্রোনাস মেশিন, এটা আরো ইন্টারেস্টিং সাবজেক্ট। অর্থাৎ 5টা সাবজেক্ট, তোমাদের 5টা সাবজেক্টই কিন্তু ইন্টারেস্টেড এবং খুব ইম্পর্টেন্ট পার্ট ফর ইউর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বিকজ অফ তুমি যদি সাবজেক্ট ওয়াইজ যদি না জানো বা না আইডিয়া থাকে, তুমি কোনো প্র্যাকটিক্যালি বলো থিওরিটিক্যাল অ্যাপ্লাই করতে পারবে না, রাইট। কি করতে হবে স্যার? এটাকে আমি কোর্সটাকে দিয়ে নিতে চাই, তাহলে তোমাদের কি করতে হবে না, ফার্স্ট অফ অল হচ্ছে ডাউনলোড স্টাডি টেক একাডেমি অ্যাপস। তোমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে স্টাডি টেক একাডেমি অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। সবার প্রথম স্টাডি টেক একাডেমি ইনস্টল করে নাও। তোমার জন্য একটা বেটার অফার রয়েছে। কি বেটার অফার স্যার? শুনিয়ে দিন। বেটার অফারটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, আমাদের ডিউরেশন অফ কাভার 80 থেকে 100 ঘন্টা ক্লাস প্রোভাইড করা হবে। ওকে, এবার আমরা কিভাবে কমপ্লিট করবো সেটা আমাদের উপর, তোমরা কিভাবে কমপ্লিট করো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, রাইট। আমাদের মেন হচ্ছে কোর্সের প্রাইস থাকে 2999 টাকা থাকে, রাইট। কিন্তু আমাদের ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 25 জানুয়ারির জন্য অলরেডি আমাদের কোর্স রিডিউস করা হয়েছে, অর্থাৎ আমাদের ডিসকাউন্ট চলছে। শুধুমাত্র ভ্যালিডিটি থাকবে 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু ভ্যালিডিটি থাকবে। এই কোর্সটা অবশ্যই তোমরা এই 2999 থেকে
2999 থেকে স্যার তোমাদের জন্য কিন্তু এখন 2999 টাকা দিয়ে পারচেস করতে হবে না। দেখতে পাচ্ছ কোর্স ফি আমাদের থাকে 2999। সেখান থেকে এখন শুধুমাত্র তোমাদের অফার প্রাইজে 999 টাকা, এর থেকে বেটার কিন্তু অফার কিছু হয় না। পুরো ফুল কোর্স উইথ অ্যানিমেশন, প্র্যাকটিক্যাল, এমনকি আমরা চেষ্টাও করি তোমাদের ল্যাব আছে, সেই ল্যাবগুলো আমরা এই ডিজিটাল বোর্ডের মধ্যে তোমাদেরকে অ্যানিমেশন থ্রুতে বুঝিয়ে দিতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটাল নোটস, সাজেশন, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সাজেশন। সাজেশনটা কেন ইম্পর্টেন্ট? আমরা বিগত যে সমস্ত সেমিস্টার গুলো, ইয়ারের সেমিস্টার গুলো গিয়েছে, সেই সেমিস্টারের উপর স্টুডেন্টের ফিডব্যাক আমরা স্যাটিসফাই, বিকজ অফ 70 থেকে 80% কমন হুবাহু কোশ্চেন। সেই সাজেশনের উপর ভিত্তি করে আমরা ড্যাম শিওর যে সাজেশনটা আমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ওকে, এবার স্যার আমাকে এই 999 টাকা নিতে গেলে কি করতে হবে স্যার? 999 টাকা করতে গেলে তোমাকে স্টাডি একাডেমি অ্যাপসটা ইনস্টল করতে হবে। ইমিডিয়েটলি অ্যাপসটা ইনস্টল করে নাও। তার সাথে সাথে অবশ্যই তোমরা এই যে দেখতে পাচ্ছ কোর্সের নাম কি থাকবে, এখানে কোর্স থাকবে সেকেন্ড ইয়ার ফোর্থ সেম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। সেখানে যে যাও পারচেস করে নাও। 2999 থেকে চলে আসছে এখন 999 টাকা, অনলি 999 টাকা। ঠিক আছে, এবার তোমার যে বলো স্যার কিছু অফার প্রাইস আছে বললেন যে 26 জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ অবশ্যই আছে। তার জন্য তোমাদের কি করতে হবে দেখো, এখানে লক্ষ্য করো, STA26 স্টাডি টেক একাডেমি 26 যে জানুয়ারি, যে তোমাদের জানো প্রজাতন্ত্র দিবস রয়েছে, সেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের ফেস্টিভ্যালের, ইন্ডিয়ান ফেস্টিভ্যালের উপর ডিপেন্ড করে স্টুডেন্টদের জন্য অবশ্যই সব সময় রিডিউস করে কোর্স, সেই জন্য আমাদের কিন্তু ডিসকাউন্ট চলছে। অবভিয়াসলি তোমরা পাবে 999 টাকা অনলি। এবার তুমি যদি স্টাডি টেক অর্থাৎ STA26 যদি অ্যাপ্লাই করো, এই প্রোমো কোডটা যদি অ্যাপ্লাই করো, তাহলেও কিন্তু তোমাদের 100 টাকা রিডাকশন হয়ে যাবে। দেখতে পাচ্ছ গেট ফ্ল্যাট 100 অফ। ওকে, তাহলে তোমাদের কি বুঝলাম, 999 থেকে তুমি যদি কুপন কোড লাগাও তাহলে কিন্তু তোমার 100 টাকা কমে যাবে। কিন্তু টার্ম কন্ডিশন কি স্যার? টার্ম কন্ডিশন, আমরা ব্যাচের মধ্যে টপ মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সমস্ত ডিপার্টমেন্টের 100 স্টুডেন্টকে, টপ 100 স্টুডেন্টকে শুধুমাত্র এই অফারটা রেখেছি। যদি কেউ প্রোমো কোড অ্যাপ্লাই করে তবে 100 এর মধ্যে থাকলে তবে অ্যাপ্লাই হবে, নাহলে অ্যাপ্লাই হবে না। অতএব হ্যারি আপ, অবশ্যই তোমরা কোর্সটা পারচেস করো। শুধুমাত্র স্যার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে কি? আমার বন্ধু বান্ধবকে যদি আমরা রেফার করি অবশ্যই তোমরা করতে পারবে। তার জন্য কি দেখতে পাচ্ছ, মেকানিক্যাল ডিপার্টমেন্টও সেম। দেখতে পাচ্ছ মেকানিক্যালে কি কি সাবজেক্ট রয়েছে, প্রথম থেকে বলি 5টা সাবজেক্ট রয়েছে আমাদের, যেমন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে মেকানিক্যালেরও রয়েছে। দেখো প্রত্যেকটা মেকানিক্যাল ডিপার্টমেন্টেরও সেম প্রাইস, সেম ডিসকাউন্ট আর সেম ভ্যালিডিটি ডেট। ওকে, ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার। তারপরে স্যার আর কি আছে? হ্যাঁ আছে, সিভিলের জন্য কিন্তু আমাদের আছে। সিভিলে দেখতে পাচ্ছ 5টা সাবজেক্ট, তোমাদের 5টা সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমাদের আওয়ার দেখতে পাচ্ছ, টোটাল আওয়ার ডিউরেশন 100 থেকে 120 আওয়ার, মানে ঘন্টা লাগবে কোর্সটা কমপ্লিট করতে। এবং সেখানে দেখতে পাচ্ছ 999 টাকা অনলি। তারপরেও কুপন কোড, বুঝতে পারছো তোমার জন্য ধামাকা অফারটা শুধুমাত্র 26 জানুয়ারি। ওকে, রিমেম্বার দিস ডেট। ওকে, তো এইটা ছিল তোমাদের কাছে ইনফরমেশন। এবং আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি ভাই বোন বা তোমাদের কলেজের জুনিয়ররা যদি পড়াশোনা করতে চায়, ফার্স্ট ইয়ার, তোমরা অলরেডি জুনিয়র থেকে সিনিয়র হয়েছো, ঠিক আছে, তো সেদিক থেকে তোমাদের স্টুডেন্ট, তোমরা যদি বলো যে অ্যাকচুয়ালি আমরা সিনিয়র হয়ে গেছি, জুনিয়রদেরকে রেফার করতে যাচ্ছি, বলতে যাচ্ছি যে এত সুন্দর পড়াশোনা, তাদেরও তোমরা রেফার করতে পারো, বলতে পারো যে অ্যাকচুয়ালি আমার স্টাডি একাডেমির পক্ষ থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম ডিপ্লোমার জন্য কিন্তু আমাদের কোর্স আছে। সেটা কিন্তু আমাদের টোটাল প্রাইস দেখতে পাচ্ছ 1999 টাকা থাকে। সেকেন্ড দিকে অফার প্রাইস তোমাদের সেম প্রথম থাকে, এই 1999 থেকে আমরা কমে দিয়েছি, আমার রিডাকশন হয়েছে, যেটা হচ্ছে স্টাডি টেক STA26 অ্যাপ্লাই করলে 499, অনলি 499 রুপিসে কিন্তু সে পেয়ে যাবে। ওকে, অতএব তোমাদের জানাশোনা কলেজের জুনিয়রদেরকে অবশ্যই তোমরা রেফার করতে পারো, তার উপর ডিপেন্ড করে আমাদের কোর্স কিন্তু দেখাতে পারো। ওকে, তো চলো আলোচনা করা যাক আজকের আলোচ্য বিষয়। আলোচনা করার আগে আমরা অবশ্যই কি পড়বো, আমরা যেটা পড়বো আজকের সাবজেক্ট, সেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট যেটা হচ্ছে সুইচ গিয়ার প্রোটেকশন, রাইট? তো সুইচ গিয়ার প্রোটেকশন কেন নাম হলো স্যার? এটা কোথায় কাজ, এর অ্যাপ্লিকেশন কি, এটা প্র্যাকটিক্যালের সঙ্গে এই থিওরিটিক্যাল কি রিলেটেড, সমস্ত বিষয় তুলে ধরবো। অর্থাৎ সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন সাবজেক্ট কেন হলো, কিসের জন্য হলো, কোথায় পড়বো, কোথায় অ্যাপ্লিকেশন, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে সমস্ত বিষয় আগে ক্লিয়ারেন্স রাখতে হবে।
তোমার মধ্যে সাবজেক্টে যদি ক্লিয়ারেন্স থাকে তাহলে তুমি ইজিলি ভাবে সাবজেক্টকে কন্টিনিউয়াসলি এনার্জেটিক দিয়ে পড়াশোনা করতে পারবে। অতএব সাবজেক্টকে আগে ভালো করে বোঝো, দেন ইউ হ্যাভ টু এন্টার ফর ইউর সিলেবাস, রাইট? প্রথমে সাবজেক্ট বুঝতে হবে, দেন তোমাকে এন্টার করতে হবে সিলেবাসের মধ্যে। গট ইট, গট ইট, গট ইট স্যার। সাবজেক্ট দেখতে পাচ্ছ সুইচ গিয়ার প্রোটেকশন, সেকেন্ড ইয়ার 4-7 আমরা সিলেবাসের উপর ডিপেন্ড করে করছি। ওকে, নেক্সট হচ্ছে সিলেবাস। দেখো সিলেবাস তোমাদের তো ডিসকাশন করে দিয়েছি, তবুও আমি একটা রিমেম্বার করে দিই আজকে কি কি কভার আপ করবো আমরা সিলেবাসে। ঠিক আছে, বলে রাখি সুইচ গিয়ার প্রোটেকশন যে সাবজেক্টটা রয়েছে, সেই সুইচ গিয়ার প্রোটেকশন সাবজেক্টটা তোমাদের ইলেকটিভ সাবজেক্ট। ঠিক আছে, তো এই ইলেকটিভ সাবজেক্টটা তোমাদের স্টেট কাউন্সিলিং থেকেই কিন্তু নির্ধারিত করে দেয় যে এই সাবজেক্টটাই কিন্তু স্টুডেন্টকে পড়াতে হবে, যে কোনো ইউনিভার্সিটি আর কলেজের উপর ডিপেন্ড করে। তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বিগত 2-3 বছর ধরে সুইচ গিয়ার প্রোটেকশনটাই কিন্তু পড়ে আসছি। ওকে, তো চলো তাহলে দেখে নিই 5টা সাবজেক্ট রয়েছে যেটা সুইচ গিয়ার প্রোটেকশন, কি কি কভার আপ করবেন স্যার আজকে, সেটা কভার আপ করবো, দেখে নাও ভালো করে। ওকে, সমস্ত সাবজেক্ট ওয়াইজ আমরা ইউটিউবে ভিডিও দেবো, অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, এবং যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে, যাতে লেটেস্ট আপডেট তোমাদের কাছে পাওয়ার জন্য, রাইট? তো চলো দেখে নিই আমরা সুইচ গিয়ার প্রোটেকশন, রাইট? সুইচ গিয়ার প্রোটেকশনের টোটাল কতগুলো ইউনিট রয়েছে স্যার? টোটাল ইউনিট রয়েছে, I hope see this PDF. Where see this PDF? Yes. দেখো ফার্স্ট ইউনিট নাম্বার 1 ফান্ডামেন্টাল, সেকেন্ড হচ্ছে সার্কিট ইন্টারপ্রেট ডিভাইস, 3 নম্বর হচ্ছে প্রোটেক্টিভ রিলে, তারপর হচ্ছে তোমাদের ইকুইপমেন্ট প্রোটেকশন আর ওভার ভোল্টেজ প্রোটেকশন। 5টা ইউনিটই ইম্পর্টেন্ট। দেখো অ্যাজ এ ইঞ্জিনিয়ার ডিপ্লোমা হোল্ডারদের যখন জুনিয়র ইঞ্জিনিয়ার হয়ে যাবে না, এই সুইচ গিয়ার প্রোটেকশন সাবজেক্টটা মোস্টলি ইম্পর্টেন্ট হয়ে যাবে ইন প্র্যাকটিক্যাল লাইফ। বিকজ তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার প্রোটেকশন যদি সম্পর্কে যদি না আইডিয়া থাকে, তোমার মধ্যে যদি অ্যাকচুয়ালি প্রোটেকশন যদি না থাকে, তুমি কি করে ইকুইপমেন্টকে বাঁচাবে বা কি করে ইকুইপমেন্টকে সেফটি করবে, রাইট? অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে তো ইম্পর্টেন্ট হচ্ছে সেফটি। সেফটিটা কি করে পড়বো সেটা সম্পূর্ণ আমরা এখান থেকে পড়বো। কি কি কভার আপ করবো স্যার? ওকে, ফার্স্ট হচ্ছে ইউনিট নাম্বার 1, আমি বলে দিই কি কি ইউনিট রয়েছে আর কি কি কভার আপ করবো। ফার্স্ট হচ্ছে সুইচ গিয়ার। ওকে, সুইচ গিয়ার ইউনিট গুলো আমি আগে লিখে নিই। ইউনিট 1, ইউনিট 1 এর মধ্যে কি রয়েছে? ইউনিট 1 এর মধ্যে ফান্ডামেন্টাল পার্ট, মানে অ্যাকচুয়ালি যেগুলো নিয়ে পড়বো তার বেসিক্সটা রয়েছে ফান্ডামেন্টাল, রাইট? ফান্ডামেন্টাল। ইউনিট নাম্বার 2 তে কি রয়েছে স্যার? আমি বলে দিচ্ছি ইউনিট নাম্বার 2 তে কি রয়েছে। ইউনিট নাম্বার 2 তে হচ্ছে সার্কিট। বলে দিচ্ছি সার্কিটের এগুলো কি কি ভিতরে আছে সব একটু ডিসকাশন করে তারপর আমরা নতুন ইউনিটে যাব। ইন্টারেক্টিং ডিভাইস, স্যার। ওকে, এন্ড ইউনিট নাম্বার 3 তে কি রয়েছে স্যার? ইউনিট নাম্বার ডিভাইস 3 নম্বর রয়েছে ইউনিট নাম্বার 3 তে, যেটা প্রোটেক্টিভ রিলে, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। প্রোটেক্টিভ রিলিং, ঠিক আছে। ইউনিট নাম্বার 4 স্যার কি রয়েছে? ইউনিট নাম্বার 4 তে যেটা রয়েছে তোমাদের, এই দেখো কি রয়েছে, ইকুইপমেন্ট প্রোটেকশন, রাইট? ওকে, 4টে হয়ে গেল। লাস্ট যে ইউনিট নাম্বার রয়েছে, লাস্ট ইউনিট ওভার কারেন্ট প্রোটেকশন। ওভার কারেন্টে আছে তোমাদের মেবি ওভার ভোল্টেজ, সরি, ওভার ভোল্টেজ প্রোটেকশন। ওকে, তোমাদের 5টা ইউনিট রয়েছে। 5টা ইউনিটের মধ্যে কি কি রয়েছে জানার আগে আমাকে আগে ডিসকাশন করতে হবে যে অ্যাকচুয়ালি সুইচ গিয়ার নামটা কেন হলো, রাইট? আগে সুইচ গিয়ার ফার্স্ট হচ্ছে ইউনিট নাম্বার 1 এ কি রয়েছে স্যার? ফান্ডামেন্টাল। বলে দিই আগে, সিলেবাসটা ডিসকাশন করছি এখন। ফান্ডামেন্টাল মানে কি?
যে সমস্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সে ইকুইপমেন্ট গুলো পড়ি আমরা, যেমন লাইক সার্কিট ব্রেকার, রিলে, মাস্টার কন্ট্রোলার, তারপরে তোমার এমসিবি, এলসিবি, আরএলসিবি, সমস্ত ইকুইপমেন্টের বা আইসোলেটর, এইগুলো সিটি পিটি, এইগুলো কি হচ্ছে না ফান্ডামেন্টাল বেসিক্স আমরা জানবো। ঠিক আছে, বাসবার কি। তারপরে হচ্ছে 2 নম্বর ইউনিটে কি ছাড়া কি রয়েছে, 2 নম্বর ইউনিটে রয়েছে যে সার্কিট ইন্টারপ্টেন ডিভাইস। সার্কিট ইন্টারপ্টেন ডিভাইস বলতে কি, ধরো সার্কিট ব্রেকারের ক্ষেত্রে সার্কিট ব্রেকারের কাজ কি, ইনসুলেশনের ক্ষেত্রে ইনসুলেটর কেন ইউজ করব, বা আমরা অ্যাকচুয়ালি রিলের কাজ কি, রিলে কত রকম হয়, রিলের ওয়ার্কিং প্রিন্সিপাল কি, অ্যাডভান্টেজ কি, কিভাবে কাজ করে, ঠিক আছে, সে সমস্ত জিনিসগুলো দেখবো। তারপরে হচ্ছে প্রোটেকশন রিলে, যে রিলে গুলো পড়ছি আমরা, অনেক রকম রিলে হয়, 8 পল রিলে থেকে শুরু করে, ডিস্টেন্স রিলে থেকে শুরু করে, মোর রিলে থেকে শুরু করে, ইলেকট্রান্স রিলে থেকে শুরু করে, সমস্ত রিলে, রিলের কাজ কি, রিলের ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ উইথ প্রোগ্রেশন আমরা কিন্তু অ্যানিমেশনের থ্রুতেও দেখবো। বুঝা গেল? ইউনিট নাম্বার 3 টা কি রয়েছে, প্রোটেকশন অফ রিলে, যে আমি রিলেটা কাজ করাচ্ছি, সেই রিলেটা কিভাবে কাজ করাবো, তার প্রোটেকশন কিভাবে দেবো, যদি হাই ভোল্টেজ ফ্লো করে যায়, হাই কারেন্ট ফ্লো করে যায়, তাহলে সেদিক থেকে আমরা কি করে হবে, কি করে হবে না হবে সেটা কিন্তু আমরা দেখবো। ইউনিট নাম্বার 4, ইকুইপমেন্ট প্রোটেকশন, রাইট। ইকুইপমেন্ট প্রোটেকশন কি, ইকুইপমেন্ট মানে কি, অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে ইকুইপমেন্ট বলতে কি কি বোঝো, মেন ইকুইপমেন্ট আসছে আমি, মেন ইকুইপমেন্ট কি কি আছে, ট্রান্সফর্মার স্যার, অল্টারনেটর স্যার, মোটর স্যার, জেনারেটর স্যার, এইগুলো অল্টারনেটর, ট্রান্সফর্মার, মোটর, জেনারেটর, এইগুলো সম্পর্কে বেসিক্স প্রোটেকশন জানতে হবে। যখন তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাবে, তোমাকে ট্রান্সফর্মার মেইনটেনেন্স করতে দেওয়া হলো, সেখানে তুমি প্রোটেকশন জানো না, তাহলে কি করে জানবে তুমি, তাহলে ট্রান্সফর্মার তো অনেক সময় বান হয়ে যেতে পারে। সেদিকে ইকুইপমেন্ট প্রোটেকশনের জন্য আমাকে কি করতে হবে, অল্টারনেটর, ট্রান্সফর্মার, বাসবার, ঠিক আছে, মোটর, এগুলো। লাস্ট যে ইউনিটটা রয়েছে, যে ইউনিট থেকে আমাদের কনসেপ্ট নিতে হবে, সেই ইউনিটটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। ওভার ভোল্টেজ বলতে মিনস স্যার, ওভার ভোল্টেজ মিনস হচ্ছে স্যার, যখন তোমরা জানো একটা লাইটিং মিনস কি, ফেনোমেনন অফ কি, ইলেকট্রন ফ্লো করে যায়, অর্থাৎ ভালোভাবে জানো যে দুটো ক্লাউডের মধ্যে যখন সংঘর্ষ হয়, তখন কি হচ্ছে, লাইটিং সৃষ্টি হয়। সেই লাইটিং মানে কি, একটা এনার্জি, হাই অ্যামাউন্ট অফ এনার্জি। সেই এনার্জি যদি কোনো একটা প্রোটেকশন যদি না দিয়ে থাকি, তাহলে যদি কোনো একটা ডিভাইসের মধ্যে যদি তোমার একবার ডাইরেক্ট আসতে থাকে ভোল্টেজটা বা পাওয়ারটা বা কারেন্টটা, তাহলে কি হতে পারে, ডিভাইসটা কি হতে, বান্ড হয়ে যেতে পারে স্যার। তার জন্য কি করতে হবে, আমাকে সেখানে ওভার ভোল্টেজ যাতে ফ্লো করতে না পারে, তার জন্য কিন্তু প্রোটেকশন করতে হবে। আশা করি ক্লিয়ার, 5টা সাবজেক্টের মধ্যে কি কি আছে না আছে। তাহলে স্যার আমরা সুইচ গিয়ার প্রোটেকশনটা কেন নাম হলো একটু বলুন তো, সুইচ গিয়ার প্রোটেকশনটা কেন নাম হলো আমি একটু বলে দিই, সুইচ গিয়ার প্রোটেকশনটা কেন নাম হলো, ঠিক আছে, গট ইট, ওকে স্যার। সুইচ গিয়ার প্রোটেকশনটা কেন নাম হলো একটু বলে দিই, ঠিক আছে। সুইচ গিয়ার ভালো করে মাথায় রাখতে হবে, সুইচ গিয়ার, ওকে। ও এখানে না, রাইট। সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, আগে সাবজেক্ট বোঝো, তারপর আমি সিলেবাসে আসবো। সব জিনিসে আমাকে আগে সাবজেক্ট বুঝতে হবে, রাইট। ফার্স্ট হচ্ছে সুইচ গিয়ার প্রোটেকশনটাকে বুঝতে হবে, রাইট। কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমাকে বোর্ডের নেম প্লেটটা চেঞ্জ করতে হচ্ছে, লাইক, ওকে, সেটা অ্যাডজাস্টমেন্ট করা যায়, কোনো প্রবলেম নেই। চলো, সুইচ গিয়ার, কালারটা শো করছে, ওকে, এটা একটু ডিপলি করতে হবে, রাইট। I hope see this yellow color. Okay. Very clear? Okay, sir, clear. Switch gear and protection. কেন নাম হলো স্যার? ওকে, এই সুইচ গিয়ার প্রোটেকশন কেন নাম হলো সেটা নিয়ে আগে ফার্স্ট ওকে তোমাদেরকে ক্লিয়ারিফাই রাখতে হবে। ওকে, দেখো, সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন। সুইচ গিয়ার মানে কি? সুইচ গিয়ার মানে হচ্ছে সুইচিং, আমরা সুইচিং সিস্টেম জানি না। ধরো সাপোজ এই অডিও, আমাদের যে রেকর্ডের রুমটা আছে, এই রেকর্ডের রুমে লাইট যে ক্যাপাসিটি দিচ্ছে, সেই লাইটটা আমি অফ করে দিলাম, সুইচ কি হলো, অফ হয়ে গেল, মানে কি, লাইটের সোর্স পাবো না, লোডের এক্সপোরে পাবো না। তাহলে সেদিক থেকে আমাকে কি করতে হবে, সুইচিং মানে হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে সুইচিং মানে হচ্ছে যে হাই ভোল্টেজ অ্যামাউন্ট অফ পাওয়ার, ভোল্টেজ বলছি না, এটা পাওয়ারই হবে, ঠিক আছে। কোন পাওয়ারকে আমরা যদি
হাই অ্যামাউন্ট অফ পাওয়ারকে যদি কোনো জায়গায় সুইচিং করি সেখানে কমাতেও পারি বাড়াতে পারি। তার জন্য যে ইকুইপমেন্ট গুলো থাকবে সেই ইকুইপমেন্ট গুলো কি হতে পারে, সেই ইকুইপমেন্ট গুলো স্যার কি হতে পারে, তাহলে স্যার ইকুইপমেন্ট গুলো স্যার প্রোটেকশন যদি না থাকে তাহলে স্যার আমার যে ভারী ভারী হেভি ওয়েটের যে ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু বার্ন হয়ে যেতে পারে। কেন স্যার? কারণটা হচ্ছে হাই অ্যামাউন্ট অফ পাওয়ার দিয়েছেন, যখন স্টেপ আপ করছেন ট্রান্সফরমারকে, স্টেপ আপ মানে কি ভোল্টেজ বেড়ে যাচ্ছে, কারেন্ট কেটে রিডিউস, কিন্তু কারেন্ট যদি কমও পায় সেখান থেকে কিন্তু এফেক্টেড করতে পারে ডিভাইসে। আর একবার স্টেপ ডাউন করছে স্যার, ভোল্টেজ কমে যাচ্ছে, কারেন্ট বেড়ে যাচ্ছে, তাহলে সেদিক থেকে ডিভাইসটা কিন্তু বার্ন হয়ে যেতে পারে, কারণ হাই অ্যামাউন্ট অফ কারেন্টে কিন্তু সহ্য ক্ষমতা রাখতে পারে না। তার জন্য আমাকে কি করতে হবে, সুইচিং করার সময় অবশ্যই অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে প্রোটেকশনটা মাস্ট বি ইম্পর্টেন্ট ক্যারি ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে চলুন স্যার সুইচ গিয়ার প্রোটেকশনটাকে বুঝিয়ে দিন, কিভাবে বুঝাবেন। ওকে চলুন দেখে নিই। দেখো ফার্স্ট হচ্ছে কি, আমরা অ্যাজুম করব। অ্যাজুম মানে কি, জাস্ট তোমরা কম বেশি জানো যে অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে যে সমস্ত পাওয়ার গুলো জেনারেশন করে না, জেনারেটিং স্টেশন আমরা বলে থাকি, তাই তো? তাহলে জেনারেটিং স্টেশনের ক্ষেত্রে যেভাবে পাওয়ারকে জেনারেট করি সেখানে কি হতে পারে, কনভেনশনাল সোর্স হতে পারে, নন কনভেনশনাল সোর্স হতে পারে, বা রিনিউয়েবল নন রিনিউয়েবল। তাহলে একটা জেনারেটিং স্টেশনকে আমি জাস্ট এখানে রাখছি, একটা জেনারেটিং স্টেশন প্রথমে আঁকলাম। ওকে, ধরো সাপোজ একটা জেনারেটিং স্টেশন, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে স্যার। এই জেনারেটিং স্টেশনটা আমরা এসি সাপ্লাই প্রোভাইড করি, ঠিক? এসি সাপ্লাই প্রোভাইড করি তো, এসি অল্টারনেটিং কারেন্ট, কালারটা ভিজুয়াল হচ্ছে না, এবারে ক্লিয়ার। এবারে অল্টারনেটিং কারেন্টের পর স্যার আমরা এখান থেকে জেনারেট করতে পারি স্যার 11 কেভি। সবাই জানি আমরা স্যার 11 কেভি জেনারেট হয়, এটা আমরা পাওয়ার সিস্টেম পড়বো, বাট সুইচ গেট যখন পৌঁছে তার পার্টটাও পড়ে ফেলি। এবার 11 কেভি জেনারেট করছি, এখানে যে 11 কেভি জেনারেট করছে এখানে জেনারেটিং স্টেশন এটাকে বলি, জেনারেটিং স্টেশন। স্যার এখান থেকে তো আমরা দুটো ভাবে সোর্স পাই না স্যার? হ্যাঁ অবশ্যই সোর্স পাই দুটো ভাবে। কি কি স্যার? এখানে হচ্ছে দুটো ভাবে যে সোর্স পাই সেটা হচ্ছে, একটা হচ্ছে এই যে 11 কেভি তৈরি করছে, এখানে হচ্ছে একটা হচ্ছে কনভেনশনাল সোর্স আর একটা হচ্ছে কি রিনিউয়েবল সোর্স। একটা কনভেনশনাল সোর্স আর একটা কি কনভেনশনাল বা নন রিনিউয়েবল, বা আমি ধরে নাও রিনিউয়েবল। একটা রিনিউয়েবল আর একটা কি নন রিনিউয়েবল। ওকে, ওকে স্যার। তাহলে আমি এখান থেকে রিনিউয়েবল আর নন রিনিউয়েবল এনার্জি সোর্স যখন পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি না যে কনভেনশনাল সোর্সের মধ্যে দু রকম ভাবে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, যেখান থেকে জেনারেটিং স্টেশন, যেটা আগের স্টেপে পড়েছি। ক্লিয়ার? তাহলে এই জেনারেটিং স্টেশনে 11 কেভি জেনারেট করছে, সেখান থেকে আমরা যে 11 কেভি থেকে এত হাই ভোল্টেজ অ্যামাউন্ট অফ পাওয়ার আসছে সেটা কি করে করছে, কে করছে? দ্যাট ইজ দ্য ওয়ার্কিং অফ প্রিন্সিপাল। কে করছে এখানে ওয়ার্ক হিসেবে, কে কাজ করছে? দ্যাট ইজ দ্য এসি স্ট্যাটিক মেশিন। আর স্ট্যাটিক মেশিন মানে স্যার কি, ট্রান্সফরমার। ইয়েস, ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমার যখন করছে তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে তাহলে এখান থেকে ট্রান্সফরমার এখন হলো, এখান থেকে আমার স্টেপ আপ করবি, তাই স্টেপ আপ করছি, তাই তো? আমরা এখান থেকে কি করছি, স্টেপ আপ করছি, একটা ট্রান্সফরমার ইনস্টল করলাম। ক্লিয়ার স্যার? এবারে ভালো করে লক্ষ্য করো, এবারে এই যে স্টেপ আপ ট্রান্সফরমারটা করলাম, এরপর কি হচ্ছে, লাইন যাবে আমার, লাইন যাবে, তারপর আবার একটা ট্রান্সফরমার পাবো স্যার, কিন্তু যাওয়ার আগে এখানে বাস বার একটা থাকবে, এখানে রিঅ্যাক্ট্যান্স থাকবে, ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স এর প্রপার্টি কি, সেটা ট্রান্সফরমার যখন পড়াবো তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে কি হবে এখানে স্যার, এখানে হচ্ছে স্যার একটা হচ্ছে ফিডার থাকে, ফিডার কি ডিস্ট্রিবিউটার কি সব কিছু বলবো। তারপরে এইরকম করে ট্রান্সমিশন লাইন আসার পর কি হচ্ছে, আবার একটা সাবস্টেশনে পড়ার আগে সাবস্টেশনে নিয়ে আসবো, সাবস্টেশনে নিয়ে আসার আগে কি হচ্ছে, সেখানে আবার কি করছি, আমরা স্টেপ ডাউন করছি। ওকে, স্টেপ ডাউন করলাম স্যার, আবার একটা ট্রান্সফরমার থ্রুতে, তারপরে কি করছি, আমরা এটাকে সাবস্টেশনে নিয়ে যাচ্ছি স্যার, কোন একটা সাবস্টেশনে স্টেপ আপ করে স্টেপ ডাউন করে আমরা সাবস্টেশনে নিলাম, এটাকে সাবস্টেশন বলবো আমরা।
সাবস্টেশন। ওকে, ওকে স্যার। এবারে নেক্সট কি করব স্যার, ভালো করে লক্ষ্য করো। এই সাবস্টেশন থেকে ফিল্টার হয়ে বা তোমরা বলতে পারো ট্যাপিং করে যে সাবস্টেশন থেকে ডাইরেক্ট আমরা পুরো কি হতে পারে, ডব্লিউবিএসসিডিসিএল জানো নিশ্চয়ই, বলে দিচ্ছি কি কি। এবার এখান থেকে আমাকে লোডে পৌঁছাতে হবে। কোন লোডে? না তোমার আমার বাড়ির যে সমস্ত কনজিউমার গুলো লোড গুলো আছে সেখানে কনজিউমারের কাছে আমরা পাঠাবো। এই তো সিস্টেম সিঙ্গেল লাইন ডায়াগ্রামে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কনজিউমার, ঠিক আছে? আমি পুরো ডিটেলসে আলোচনা করছি যাতে করে তোমাদের ক্লিয়ারিফাই হয়ে যায়, ঠিক আছে? কনজিউমারের কাছে চলে গেল, কনজিউমারের কাছে চলে গেল। এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা প্লট করলাম, এখানে ভালো করে লক্ষ্য করো তো, দেখো এখানে 11 কেবি জেনারেট করলো, সেখানে 11 কেবি থেকে 132 কেবি জেনারেট, 132 কেবি কি করছে, স্টেপ আপ করছে। তাহলে আমরা এটা কি বলতে পারি, স্টেপ আপ ট্রান্সফরমার। আমি এটাকে আবার পাওয়ার সিস্টেমে বুঝাবো, চাপ নেই। স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করছি, স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করলাম। আচ্ছা এই কালারটা তোমাদের কাছে ভিজুয়াল হচ্ছে না, রাইট? রেড কালারটা, তাহলে এটা কি বলবো আমরা, স্টেপ আপ ট্রান্সফরমার, বা আমরা এটাকে বলে পাওয়ার ট্রান্সফরমার বলে থাকি, রাইট? স্টেপ আপ বা পাওয়ার ট্রান্সফরমার বলে থাকি, ঠিক? এবারে নেক্সট কি হচ্ছে, লক্ষ্য করো দিকে, এটা আমরা স্টেপ আপ বা পাওয়ার ট্রান্সফরমার বলছি। এখানে স্টেপ আপ করছে 11 কেবি থেকে 132 কেবিতে টেনে দিচ্ছে, কেবি হবে কেবি। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স, রিঅ্যাকট্যান্স আর হচ্ছে রেজিস্ট্যান্স কেন থাকে সেটা আমরা ট্রান্সফরমার লাইনে পড়বো। এটা দেখতে পাচ্ছ, এটা কি বলি আমরা, এটা হচ্ছে বাসবার বলি। এই বাসবার থেকে ডাইরেক্ট আমরা ফিডার টেনে নিই, এগুলোকে বলে ফিডারের সিম্বল, ঠিক আছে? সব ট্রান্সমিশন লাইনে পড়বো। এবারে এরপর থেকে ফিডার হয়ে আবার একটা ফিডার হয়ে বেরিয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 132 থেকে অনেক সময় 33 কেবি সাবস্টেশন দেখো, 11 কেবি দেখো, ঠিক আছে? এই সাবস্টেশনটা কি হচ্ছে, স্টেপ ডাউন করে দিচ্ছে। তারপরে কোন একটা সাবস্টেশন নিয়ে আলো, এবারে সাবস্টেশন নিয়ে হলো মানে কি, পাওয়ারটা নিয়ে হলো। সেই পাওয়ারটার মধ্যে আমাকে কি করতে হবে, প্রোটেকশন দিয়ে মেনটেনেন্স করতে হবে, দ্যাট ইজ দ্য কাজ। আমরা জানি যে অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কোনো স্টেট ওয়াইজ, বা আমরা জানি কি আমরা ওয়েস্ট বেঙ্গল বাস করি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখি ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করে তিনটে ইলেকট্রিসিটি কোম্পানি জানি। একই পিজিসিআইএল, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে কি ডব্লিউবিএসিটিসিএল, ডব্লিউবিএসিটিসিএল আমি বলে দিচ্ছি দেখো। 1 নম্বর কি জানি, পিজিসিআইএল। 2 নম্বর কি জানি, ডব্লিউবিএসইটিসিএল। 3 নম্বর কি জানি, ডব্লিউবিএসইডিসিএল, রাইট? যেমন প্রথম ইলেকট্রিসিটিকে পাওয়ারের উপর কনভার্ট করে আমরা ইলেকট্রিসিটিকে কেন আমরা তিনটে ভাগে ভাগ করছি, প্রত্যেকটা স্টেটে ওয়াইজ দেবে, প্রত্যেকটা স্টেট ওয়াইজ। কিন্তু পিজিসিআইএল মেন হেডে থাকে, পাওয়ার কি জেনারেশন করে। আর এইটাকে জেনারেশন পার্ট হিসাবে যদি দেখি, পুরো বেসিক্সটা বলছি প্র্যাকটিক্যালি, ঠিক আছে? সুইচ গিয়ার প্রোটেকশন পড়তে গেলে আমাকে ইন্টারেস্ট দিতে হবে আগে, কেন সুইচ গিয়ার পড়তে হবে আমরা, তার আগে প্রথমে জানতে হবে পিজিসিএল কি কাজ করে, কারণ এই সব জায়গায় তোমার চাকরি হবে গভর্নমেন্টে, রাইট? তাহলে পিজিসিএল এ কি হচ্ছে, প্রথমে জেনারেটিং হিসাবে কাজ করছে, পাওয়ারটাকে জেনারেটিং হিসাবে কাজ করাচ্ছে। সিমিলারলি ডব্লিউবিএসিটিসিএল এর কি কাজ করছে, এই ডব্লিউবিএসিটিসিএল এ কি কাজ হয় তোমাকে আমি বলে রাখি। ডব্লিউবিএসিটিসিএল এ মেইন হচ্ছে যে এই যে জেনারেটিং অফ পাওয়ারটা আসছে, সেই পাওয়ারটা কি করতে পারি আমরা, যে ডিস্ট্রিবিউশনকে দেবো সেটা মেনটেনেন্স করে সবসময় মেনটেনেন্স প্রসেসে রাখি, সেটা কিন্তু ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ট্রান্সমিশন করছে। তাহলে ডব্লিউবিএসিটিসিএল কি করছে, ট্রান্সমিশন ট্রান্সমিশন করছে, ক্লিয়ার? ট্রান্সমিশন করলো। কিন্তু স্যার ডব্লিউবিএসিডিসিএল আমরা নাম শুনেছি, অনেক সময় ভ্যাকান্সি অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমরা ফর্ম ফিল আপ করবো, অবশ্যই করবে, চাপ নেই। সমস্ত জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ এ ডিপ্লোমা হোল্ডার হিসাবে, রাইট? কোনো চাপ নেই। কিন্তু স্যার এইটাকে অ্যাপ্লাই করতে তোমার নলেজ লাগবে, নলেজ।
নলেজ না থাকলে কোনো জায়গায় তো তোমরা কোয়ালিফাই করতে হবে না গভর্নমেন্টের জন্য, রাইট? ওকে, তো ডব্লিউবিএসসিডিসিএল কি কাজ করে? যে জেনারেটিং স্টেশন থেকে পাওয়ারটা পাঠাচ্ছে ট্রান্সফরমার থ্রুতে মেইনটেনেন্স করে ডব্লিউবিএসসিডিসিএল করে দিল। ডব্লিউবিএসসিডিসিএল এর কাজ কি? সেই ডিসিএলটা তোমার বাড়িতে, কাকার বাড়িতে, মামার বাড়িতে, দাদার বাড়িতে এক্সেট্রা সবার বাড়িতে পাওয়ারটাকে কি করে কনজিউমারের লোডের রেসপেক্টে, দেখো কনজিউমার, এই কনজিউমারকে সবসময় পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করা, তাহলে ডিস্ট্রিবিউশনের কাজ। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি ক্লিয়ার? আমি পুরো ক্লিয়ার ফাই দেবো, ক্লিয়ার ফাই। যদি ক্লিয়ার ফাই যদি না হয় তাহলে আমাকে আবার বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, তার উপর ডিপেন্ড করে পরবর্তীকালে আমরা আবার বলে দেবো নেক্সট ক্লাসে কোথায় কি প্রবলেম। কোনো ইস্যু নেই। আর যারা আমাদের পেড কোর্সে থেকে ভিডিওটা দেখছো, রেকর্ডেড ক্লাস হতে পারে, ঠিক আছে, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে, তার উপর ডিপেন্ড করে আমি অবশ্যই অ্যান্সার দিব, কোনো চাপ নেই, কোনো জায়গায় ডাউট রাখবে না। অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসাবে, শুধু ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বলুন না, যে কোনো ইঞ্জিনিয়ারিং হিসাবে তোমাদেরকে ইঞ্জিনিয়ার হচ্ছে মানে হোয়াই, হাউ আর হোয়াট, হোয়াই, হাউ, হোয়াট, হোয়াই, হাউ, হোয়াট, এই তিনটে প্রশ্ন যদি থেকে থাকে অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলো, যে কোনো ইঞ্জিনিয়ার কিন্তু সেটা কিন্তু স্মার্ট ভাবে নলেজ ইঞ্জিনিয়ার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আশা করি পিজিসিএল, ডব্লিউবিএসসিডিসিএল ক্লিয়ার হয়েছে। এবারে ব্যাপারটা স্যার, আপনি এত কিছু কাহিনী কেন বলতে চাচ্ছেন সুইচ গিয়ার প্রোটেকশন হিসাবে? ইয়েস, সুইচ গিয়ার প্রোটেকশনটা কোন পার্টের মধ্যে পড়ে সেটা জানতে হবে, তোমাকে জানার আগে তোমাকে বেসিক্সটাকে ক্লিয়ার করতে হবে, রাইট? দেখো, জেনারেটিং পার্ট, এটা আমার জেনারেটিং পার্টের মধ্যে হচ্ছে। তারপরে কি হচ্ছে, এই একটা পার্ট পাচ্ছি না জেনারেটিং পার্টের হচ্ছে। তারপর আবার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা পার্ট পাচ্ছি, এই একটা পার্ট। ওকে, এই কালার গুলো দিচ্ছি না, হাইলাইট দিই, তা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা হচ্ছে এই একটা পার্ট জেনারেটিং স্টেশন, এই একটা পার্ট ট্রান্সমিশন, আবার একটা পার্ট পাচ্ছি ডিস্ট্রিবিউশন। এই সুইচ গিয়ার তিনটে পার্টে দেখতে পাচ্ছ, জেনারেটিং পার্ট, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এন্ড সুইচ গিয়ার প্রোটেকশন, এই তিনটে পার্টে আমরা পড়বো। সেজন্য তোমাদের অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাওয়ার সিস্টেম, পুরো সিস্টেমটাকে বলে পাওয়ার সিস্টেম। সেজন্য প্রথম যে তোমরা থার্ড সেমে জেনারেটিং পার্ট পড়েছো, এবার তোমার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন এবং সুইচ গিয়ার প্রোটেকশন যেখানে পড়বে, সেটা হচ্ছে তোমাদের কি ডিস্ট্রিবিউশন লেভেলে বা ট্রান্সমিশন লেভেলে যে সমস্ত সাবস্টেশন গুলো আছে, সেখানে যে ইকুইপমেন্ট গুলো ইউজ করছি তার প্রোটেকশন হিসাবে পড়তে গেলে সুইচিং প্রোটেকশন ব্যাপারটা গেল। সুইচিং মিন্স কি? ইয়েস, সুইচিং। ধরো সাপোজ তোমাকে আমি এক্সাম্পল বলছি, এক্সাম্পল দেখো, লক্ষ্য করে দিকে, সুইচিং কাকে বলবো? এখানে একটা পাওয়ার স্টেশন আর এখানে একটা পাওয়ার স্টেশন, লাইক এখানে একটা পাওয়ার স্টেশন, ঠিক আছে, দুটো পাওয়ার স্টেশন আছে। দ্যাটস লাইক, এবারে কি করেছো তুমি, এখানে একটা সাবস্টেশন 1 ধরলাম, এটা সাবস্টেশন 2 ধরলাম। এবারে ভালো করে লক্ষ্য করো, সাবস্টেশন 1 এন্ড 2 এর মধ্যে ডিস্টেন্স আছে। তুমি কি করলে, এখানে সাবস্টেশনের মধ্যে এখানে ইনকামিং হচ্ছে তোমার 132 কেভি। এই 132 কেভি সাবস্টেশনে কি করছো তুমি, বাটাচ্ছ কত, 33 কেভি আউটগোয়িং করছো, মানে ইনকামিং হচ্ছে 132, ইনকামিং, এটা হচ্ছে ইনকামিং। এটা হচ্ছে ইনকামিং, ঠিক। এবার আউটগোয়িং হিসাবে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা কি হচ্ছে তোমার, আমি ধরলাম 33 কেভি। 33 কেভি যখন আসছে পাওয়ারটা ডাইরেক্ট তো এখানে আসছে, ঠিক। এবার এর আউটপুটে যে রেসপন্স গুলো যাচ্ছে সেখানে তোমার 11 কেভি বেরিয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো, যখন আমরা সাবস্টেশনে প্রাইমারি থেকে সেকেন্ডারি বা সেকেন্ডারি প্রাইমারি পরে আসছি, কিন্তু একটা সাবস্টেশন থেকে আরেকটা সাবস্টেশনে যখন নিয়ে আসছি, সেখানে কি হতে পারে, হাই অ্যামাউন্ট অফ পাওয়ারটা কমেও যাচ্ছে, আবার অনেক সময় পাওয়ারটা বাড়িয়ে হয়। সেই সময় যে সমস্ত ইকুইপমেন্ট গুলো যে এই সাবস্টেশন থেকে সে তো মেনটেন্স করে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু এই সাবস্টেশনে যখন আসছে, সেই মেনটেনেন্স প্রসেস চার্জিং এর হিসাবে যে সমস্ত ইকুইপমেন্ট গুলো থাকে, সেগুলো কি হতে পারে, নিজস্ব রেটেড ক্যাপাসিটি থাকতে পারে। রেটেড ক্যাপাসিটি মানে ধরো সাপোজ আমি, মানে কি অ্যাকচুয়ালি তোমাকে যদি বললাম যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে তোমাকে ওই ডিভাইসটা, ধরো সাপোজ একটা ডিভাইস দিলাম, এই একটা ডিভাইস, এটা রেটিং হচ্ছে তোমার 110 ভোল্ট 2 অ্যাম্পিয়ার পর্যন্ত নিতে পারবে, রাইট। এবার তুমি কি করলে, এখানে সাপ্লাই ভোল্টেজ দিয়ে দিলে 230 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, তাহলে কি হবে, এটা
বার্ন হয়ে যাবে স্যার। সিমিলারলি সেম, সুইচিং যখন করছো সেই সময় যে হাই অ্যামাউন্ট অফ পাওয়ার বা কারেন্ট বা ভোল্টেজ যে কোনো বলতে পারো বা ফ্রিকোয়েন্সি যে কোনো বলতে পারো, সেটাকে সবসময় মেনটেনেন্স প্রসেসে করার জন্য সুইচিং হিসাবে কাজ করা হয়। সেই সুইচিং এর জন্য অনেক ডিভাইস ইউজ করা হয়, তার জন্য আমরা ভিতরে সিলেবাসে পড়বো। ওকে, সুইচ গিয়ার প্রোটেকশন করতে গেলে আমাকে এই যে পাওয়ার সিস্টেমের বেসিক্স ফান্ডামেন্টালটাকে ক্লিয়ার রাখতে হবে। ক্লিয়ার রাখলেই তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো থিওরি ম্যাথ। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। আমাদের সিলেবাসের মধ্যে পুরো ডাইরেক্ট ঢুকবো আমরা। ঠিক আছে, ওকে। ইউনিট নাম্বার 1, তোমাদের নোটস পত্র কোনো কিছু মানে অ্যাকচুয়ালি বই, তোমাদের যদি বই প্রেফার করি, অনেকে বলে বই স্যার কি পড়বো। যারা পেড কোর্স করছো, আমাদের কাছে পেড কোর্স নিচ্ছ, তাদের জন্য বই একটাই প্রেফার করি আমি সবসময়, যে ভিকে মেহতা, রোহিত মেহতা যে বইটা আছে, বা পাওয়ার সিস্টেমের জেবি গুপ্তা পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে। আর মেশিনের জন্য আসকাফ হোসেন, এবং তার সঙ্গে হচ্ছে মেহতা ভালো বই, এবং তার সঙ্গে মেশিনে হচ্ছে তোমার বিএল থেরেজা। ঠিক আছে, এগুলো ভালো বই, খুব সুন্দর। সবথেকে বেস্ট বই যদি বলে অ্যাজ এ ডিপ্লোমা হোল্ডার, আসকাফ হোসেন, এবং তার সঙ্গে হচ্ছে তোমার মেশিনের জন্য আর পাওয়ার সিস্টেমের জন্য অবশ্যই প্রেফার করবো আমি ফার্স্ট হচ্ছে ভিকে মেহতা, রোহিত মেহতা। আর সেকেন্ড পাওয়ার সিস্টেম যদি থাকে তোমার কাছে বইটা, তা তুমি সব সেমিস্টারেই মোটামুটি কভার আপ হয়ে যাবে। এমনকি পাওয়ার ইলেকট্রনিক্সটাও কভার আপ হয়ে যাবে, যেটা হচ্ছে মেশিন বই থেকে। আর যারা আমাদের কাছে পেড কোর্স নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমি বইপত্র খুব কম কিনতে বলি, যেটা লাগে ইঞ্জিনিয়ার হিসাবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে লাগবে, সেগুলো কিন্তু প্রেফার করি। কিন্তু সেমিস্টার ওয়াইজ এত বই কিনতে হবে না, বিকজ অফ দেখো নোটস তো তোমাদের সব সাজেশনের মধ্যে রয়েছে, সব সিলেবাসের মধ্যে পুরো পাই টু পাই লেখা রয়েছে, পুরো সাজিয়ে গুছিয়ে নোটস। এই নোটস, আমাদের নোটস পত্র খুব স্ট্যান্ডার্ডাইজেশন, বিকজ অফ কারণটা হচ্ছে আমরা প্রচন্ড হার্ড ওয়ার্কিং করে নোটসটাকে তৈরি করি। কারণ কি, নোটস এর উপর ডিপেন্ড করে স্টুডেন্ট অনেকের বেনিফিট থাকে। কারণ দেখো, নোটস যদি ভালো করে থাকে, সিলেবাসের মধ্যেই সব সময় সিকোয়েন্স থাকে, তাহলে তোমাকে বারবার করে অন্য বই, এই বই ওই বই করে খুঁজতে হবে না। সেই জন্য আমাকে নোটসটাকে ভালো করে রেডি করতে হয়। যেন নোটস দেখো প্রচন্ড খুব সুন্দরভাবে রয়েছে। একটা একটা করে টপিক করে আলোচনা করবো আজকে আমরা। ফার্স্ট হচ্ছে দেখো, সুইচ গিয়ার প্রোটেকশন মিনস কি। ফার্স্ট হচ্ছে সুইচ গিয়ার প্রোটেকশন বলতে কি বুঝি। আমি যারা এতক্ষণ ধরে সুইচ গিয়ার ব্যাপারটা বোঝালাম, সুইচ গিয়ার প্রোটেকশন হিসাবে একটু আমরা দেখে নিয়ে যাবে। দেখো অ্যাকচুয়ালি লিখে লিখে করলে অনেক টাইম চলে যাবে, যেহেতু আমাদের বড় সিলেবাস, কম টাইম, সেদিক থেকে আমাদেরকে এরকম করে তোমাদেরকে ক্লাসগুলো প্রোভাইড করতে, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যেখানে প্রবলেম হবে তো সবসময় তো আমরা আসি, কোনো চাপ নেই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো তাহলে ফার্স্ট হচ্ছে দেখো, ইউনিট নাম্বার 1 আমরা শুরু করছি। ইউনিট নাম্বার 1 শুরু করার আগে আমরা বেসিক্সটা ক্লিয়ার করে ফেলেছি, বেসিক্সটা তোমাদের সবার মধ্যে আইডিয়া আছে। এবার ব্যাপারটা শোনো, সুইচ গিয়ার প্রোটেকশন, আশা করি তোমাদের মধ্যে সবার কাছে পিডিএফটা দেখা যাচ্ছে। ওকে, প্রথমে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য পাওয়ার সিস্টেম প্রোটেকশন নিড, ফাংশন অ্যান্ড কম্পোনেন্ট। কেন আমাদের পাওয়ার সিস্টেমের সুইচ গিয়ার প্রোটেকশনটা কেন করতে হবে, নিড কি, এবং কনস্ট্রাকশন কি আছে, ফাংশন কি আছে, পাতিগত। ফার্স্ট দেখো, পাওয়ার সিস্টেমের মধ্যে প্রোটেকশন কাকে বলে। যদি তোমাকে ইন্টারভিউ বা কোনো জায়গায় জিজ্ঞেস করলো যে তোমাদের প্রোটেকশন সম্পর্কে কি জানো, ইন্টারভিউ জিজ্ঞেস করলো, ভাইবা জিজ্ঞেস করলো, তখন তুমি কি বললে, প্রোটেকশন মানে কি। দ্যাটস লাইক স্যার, এখন আমাদের শীতকাল চলছে, যেরকম আমরা ঠান্ডা না লাগার জন্য আমরা বেশি পরিমাণে জামা প্যান্ট সবকিছু কভার করি, সেটা হচ্ছে প্রোটেকশন। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হিসাবে এরকম প্রোটেকশন হিসাবে সেটা তুমি নিজের দিক থেকে হিউম্যানের উপর ডিপেন্ড করে, উইন্টারের সিজনের উপর ডিপেন্ড করে বলে দিচ্ছ। কিন্তু অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রোটেকশন মিনস হচ্ছে, দেখো কি বলছে, protection হচ্ছে is the branch of electrical engineering that deals with the protection of electrical equipment or component in a power system network by removing the fault code path. Yes, এখানে অনেকগুলো টার্ম পেলাম। কি কি টার্ম পেলাম স্যার? না, এটা হচ্ছে প্রোটেকশন, হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ডিল করতে হয়, যেখানে প্রোটেকশন অফ দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা কম্পোনেন্ট। ইয়েস, প্রথমে বলি কম্পোনেন্ট বা ইকুইপমেন্ট বলতে কি বুঝি। কম্পোনেন্ট মানে সম্পূর্ণ অ্যাপিয়ার্স, লাইক তোমাকে মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, অল্টারনেটর, সার্কিট ব্রেকার, আইসোলেটর, যে কোনো হতে পারে। তার জন্য প্রোটেকশন, সিটিপিটি যে কোনো হতে পারে। তার জন্য প্রোটেকশন বা ইকুইপমেন্টের জন্য আমাকে কি করতে হবে, পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের এবং ফল্ট পার্ট করতে, ফল্টি পার্ট থেকে দূর করার জন্য প্রোটেকশন দিতে হবে। ফল্টি পার্ট মানে কি, ফল্ট কন্ডিশন। ফল্ট মানে কি স্যার, তোমরা জানো নিশ্চয় শর্ট সার্কিটের ব্যাপারটা, কোনো জায়গায় দেখেছো হয়তো, বাজ পড়ে গেলে বা লাইটিং এ হলে সেখানে কি হয়, তার ছিঁড়ে যায় অনেক সময়, বা অনেক সময় খুঁটি পড়ে যায়, সেদিকে শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হতে পারে অনেক সময় কি হয়, পাখি উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, একটা তারের সঙ্গে একটা তার পাখিরা জয়েন্ট খেয়ে গেল,
তাহলে সে শর্ট সার্কিট হতে পারে, কোনো ডাল যদি পড়ে তারের মধ্যে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। সমস্ত গাছের ডাল থেকে শুরু করে সমস্ত জিনিস, সেই ফল্টি কন্ডিশন যাতে হয়, সেই ফল্টি কন্ডিশনের থেকে দূর করার জন্য আমাকে কিন্তু প্রোটেকশন করতে হবে। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার স্যার ক্লিয়ার। আরেকটা দিয়ে রেখেছি সংজ্ঞার মধ্যে, কি বলছে, পাওয়ার সিস্টেম প্রোটেকশন ডিল একই জিনিস, একই আছে, তোমরা যে কোনো একটাকে ভালো করে দেখবে। বলছে হোয়াট ইজ দ্য নিড অফ ফর প্রোটেকশন সিস্টেম। ইয়েস, কেন আমাদের প্রোটেকশন সিস্টেমটা কেন দরকার সেটা আমাকে বুঝতে হবে। ফার্স্ট কি বলছে, ইন আ পাওয়ার সিস্টেম দেয়ার আর ভ্যারিয়াস ইকুইপমেন্ট সাচ অ্যাজ দ্য অল্টারনেটর। দেখো কিছুক্ষণ বললাম না তোমাদেরকে অল্টারনেটর সম্পর্কে বলবো, সবকিছু বলবো কি কি ইকুইপমেন্ট হয় ভালো করে দেখো। অল্টারনেটর, বাস বার, transmission line, transformer, etc. connected between to the generating side and distribution side. All such equipment undergo abnormal condition fall there is a lifetime due to the reasons, various reasons. স্যার এখানে অনেক কিছু নতুন টার্ম পেলাম। একটা আছে অ্যাপ নর্মাল, কথাটা বুঝতে পারলাম। স্যার আমরা এখানে অনেকগুলো টার্ম পেলাম, একটা হচ্ছে অল্টারনেটর, বাস বার, ট্রান্সমিশন লাইন, এগুলো সব পড়ে পরপর, ট্রান্সফর্মার। স্যার এইগুলো কি, সেগুলো কি বলছে না, জেনারেটিং স্টেশন থেকে ডিস্ট্রিবিউশন। কিছুক্ষণ আগে তোমাদেরকে পাওয়ার সিস্টেমটা কেন ক্লিয়ার করলাম, সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কেন ক্লিয়ার করলাম, জেনারেটিং স্টেশন থেকে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেখানে সাবস্টেশন থাকে না, দুদিকে দুটো পাওয়ার একটা সাবস্টেশন থাকে, বা সেখানে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন বা ট্রান্সমিশন থাকে, থাকে তো। সেখানে যে ইকুইপমেন্ট গুলো ইউজ করি, সেই ইকুইপমেন্টের জন্য অনেক সময় কি হতে পারে, দেখো লিখা রয়েছে কি বলছে না, বিভিন্ন অ্যাপিয়ার্স এর জন্য বিভিন্ন রকম রেটিং হতে পারে, আর বিভিন্ন রকম কন্ডিশনের উপর ডিপেন্ড করে কি হয়, অপারেট হয়। সেখানে একটা অ্যাবনর্মাল যদি কন্ডিশন চলে আসে, ইয়েস, হোয়াট ইজ দ্য অ্যাবনর্মাল কন্ডিশন স্যার? ইয়েস, ফল্টি কন্ডিশনের মধ্যে দুটো কন্ডিশন হয়, একটা হচ্ছে নর্মাল কন্ডিশন, একটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন। অ্যাবনর্মাল মিন্স কি, আমরা অনেক সময় বলি না তুই অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিস, মিন্স কি তোমার ভারসাম্য থেকে দূরে চলে যাচ্ছ, দ্যাটস লাইক অ্যাবনর্মাল। মানে হচ্ছে ধরো সাপোজ আমি স্টিল দাঁড়িয়ে আছি, আমাকে ঘুষি মারলো, আমি উল্টে গেলাম, তার মানে কি হলো, আমি নিজের নর্মাল কন্ডিশন থেকে উল্টে গেলাম, আমার নিজের ভারসাম্য রাখতে পারলাম না, রাইট। এবার আমাকে মেরে যাচ্ছে, আমি স্টিল দাঁড়িয়ে রয়েছি, মানে আমি পড়ছি না, আমার ভারসাম্য আছে, দ্যাট ইজ দ্য অ্যাবনর্মাল কন্ডিশন নয়, এটা পড়ে যাচ্ছিলাম, এটা অ্যাবনর্মাল কন্ডিশনের মধ্যে, দ্যাট ইজ দ্য শর্ট সার্কিট কন্ডিশন, রাইট। ফল্টি কন্ডিশনকে বলা হয় অ্যাবনর্মাল কন্ডিশন, আর যেটা ফল্ট কন্ডিশন হবে না সেটাকে বলা হয় নর্মাল কন্ডিশন। গট ইট? উই আর ক্লিয়ার ফাই? রাইট স্যার, ক্লিয়ার ফাই। এক্সাম্পলটা অবশ্য জানো তোমরা, যে কোনো একটা ট্রি সাপেক্ষে যে গাছ উঠে সেখানে ট্রান্সফার লাইন যায়, ধরো সাপোজ দুটো ট্রান্সফার লাইন এরকম করে যাচ্ছে, ট্রান্সফার লাইন তারের মধ্যে তোমার বাড়ির কাছ দিয়ে যাচ্ছে, এবারে হুট করে কি হয়েছে, একটা গাছ নিচের দিক থেকে উপর দিকে বাড়তে শুরু করেছে, গাছটা কেটে ফেলে হয় কেন? যদি গাছটা বেড়ে যায় তাহলে স্যার ওই তার দুটোর মধ্যে শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কেন? গাছ তো পাশ দিয়ে উঠছে, হ্যাঁ, যখন বৃষ্টি হয়, ঝড় হয়, গাছটা দুলার পর কি হবে, গাছের পাতার সঙ্গে বা ডালের সঙ্গে এই তারটা টাচ করে যেতে পারে স্যার, রাইট। সেদিক থেকে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, তা সেই এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, রাইট। এবারে প্রোটেকটিভ সিস্টেম কি বলছে দেখো, প্রোটেকটিভ সিস্টেম বলছে, ভালো করে লক্ষ্য করো প্রোটেকটিভ সিস্টেম কাকে বলছে, আমরা প্রোটেকটিভ সিস্টেমটা একটু দেখে নিই। প্রোটেকটিভ সিস্টেম, disconnected the fault part of the system and ensure that the rest of the system still powered and protection to the system of the further damage condition, fault condition. দেখো প্রোটেকটিভ সিস্টেম বলতে অ্যাকচুয়ালি কিছু না, দ্যাট ইজ এ নাথিং বাট ইজ দ্য অলসো হিয়ার, যে কোনো জিনিসে ফল্ট কন্ডিশন হচ্ছে, সেই ফল্ট কন্ডিশন থেকে বা ড্যামেজ কন্ডিশন থেকে তোমাকে বাঁচার জন্য কি বলছে দেখো, fault part of the system of assurance that rest of the system still power and protection to the system of the damage condition থেকে, যে কোনো ফল্ট কন্ডিশন থেকে প্রোটেকশন সিস্টেমটা মোস্টলি ইম্পর্টেন্ট বাঁচাবে, সেটা তোমাকে প্রোটেকশন সিস্টেম দেখাতে হবে। এবার ভালো করে লক্ষ্য করো এখানে, এটা হচ্ছে প্রোটেকশন সিস্টেম নিড কেন হচ্ছে দেখো, ক্যান শাটডাউন মানে কি জানো, আমরা বলি না শাটডাউন হয়ে গেছে স্যার, কম্পিউটারের লাইনটা শাটডাউন হয়ে গেছে, মিন্স কি পাওয়ার কাট হয়ে গেছে, ঠিক আছে, শাটডাউন দ্যাট হোল সিস্টেম, হেন্স দেয়ার ইজ দ্য নিড টু ফর দ্য প্রোটেকশন সিস্টেম, মানে আমরা শাটডাউনের ক্ষেত্রে বা এখানে একটা ভালো কথা আমাদেরকে ইম্পর্টেন্ট, ইন দ্য অর্ডার টু মিনিমাইজ নেগেটিভ এফেক্টের জন্য ফল্ট হয় অনেক সময়, ঠিক আছে, এইসব জন্য ডাউট থাকে, এগুলো দেখে নেবে, মানে প্রোটেকটিভ সিস্টেমটা কি। মেন ফান্ডামেন্টালে আসি, মেন ফান্ডামেন্টাল মিন্স কি স্যার, দেখো ফাংশন অফ প্রোটেকশন সিস্টেম, ফাংশন অফ প্রোটেকশন সিস্টেমটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আমাদের সেমিস্টারের জন্য, ওকে। ফাংশন অফ প্রোটেকশন সিস্টেমের মধ্যে তিনটে প্রোটেকশন সিস্টেম হয়, ঠিক আছে, এক হচ্ছে টু মেইনটেইনস কন্টিনিউয়াসলি সাপ্লাই দ্য সেফ গ্রাউন্ডিং দ্য
এন্টায়ার সিস্টেম। তুমি যে প্রোটেকশন দিচ্ছ, ফার্স্ট তোমাকে কি ফাংশন করতে হবে, যে কোনো অ্যাফেয়ার্স এর জন্য তোমার গ্রাউন্ডিং করতে হবে, মানে আর্থিং করতে হবে। বলে না অনেক সময় বাড়িতে আগে আর্থিংটা করো তারপরে লাইনটা নেবে। মিনস কি, তোমাকে প্রোটেকশন আগে মেইন ফান্ডামেন্টাল রাখতে হবে, রাইট। 2 নম্বর কি, টু মিনিমাইজ দ্য ড্যামেজ অ্যান্ড রিপেয়ারিং কস্ট। আচ্ছা, যেটা ড্যামেজ হয়ে যাচ্ছে সেই রিপেয়ারিং এর জন্য তোমাকে কিন্তু ফার্স্ট অফ অল আগে দেখতে হবে তুমি প্রোটেকশন দিতে পারবে। ঠিক আছে, মানে ধরো কোনো একটা অ্যাফেয়ার্স তোমার বাড়িতে আছে, সেটা ড্যামেজ হয়ে গেছে, তুমি কি করেছো, সাপ্লাই প্রোভাইড করেছো, সেখানে কি হচ্ছে, ড্যামেজ কখনো কি শর্ট সার্কিট হয়ে যাবে, কোনো ওপেন সার্কিট হয়ে যেতে পারে, তুমি জানো না কি হয়েছে, বাট সেটা যদি রিপেয়ারিং যদি না করো তাহলে তোমার কি হচ্ছে, শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটাও দেখতে হবে। 2 নম্বর কি, দ্য সেফটি অফ পার্সোনাল মাস্ট বি অ্যাসিওর। অবশ্যই অ্যাজ এ ইঞ্জিনিয়ার যখন হচ্ছ বা যখন হবে, ঠিক আছে, ফার্স্ট আমি কি করলাম, আমি নর্মালি টি শার্ট পরে, হাতে কোনো গ্লাস ফ্লাস না পরে, স্যান্ডো সরি একটা শু পরে, নর্মালি শু পরে চলে গেলাম প্ল্যান্টে কাজ করতে, তোমার সেফটি হলো, সেফটি হলো না। সেফটির জন্য তোমাকে কি করতে হবে, মাথায় হেলমেট, হাতে গ্লাভস, জ্যাকেট, সেফটি শু, এমনকি নিজেকে কাভারিং অফ করার জন্য পোশাকটা যে ড্রেসটা হয় সেটা কিন্তু তোমার বডি অ্যাটাচমেন্টে যেমন থাকে, ঢিলেঢালা হলে হবে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে সেফটি ফার্স্টটা কিন্তু অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে মাস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই 3টে পয়েন্ট সবসময় মাথায় রাখবে। স্যার কম্পোনেন্ট অফ দ্য প্রোটেকশন সিস্টেমের মধ্যে কি কি পড়ে স্যার? অবশ্যই কি কি পড়ে দেখো, দেখে দিচ্ছি আমি। প্রোটেকশন সিস্টেম বলতে অ্যাকচুয়ালি কম্পোনেন্ট বলতে কি কি প্রোটেকশন সিস্টেম করে, কিছুক্ষণ আগে বললাম না, সিটি পিটি বাস বার, এখানে কি কি লিখে আছে আমি প্রত্যেককে আলোচনা করে দিচ্ছি। একটা আছে সিটি, কারেন্ট ট্রান্সফর্মার। 2 নম্বর হচ্ছে পিটি, পোটেনশিয়াল ট্রান্সফর্মার। তোমার ট্রান্সফর্মার আগে পড়েছো যে সিটি আর হচ্ছে পিটি, এটা দুটো জিনিসটা আমি বলে দিচ্ছি, রাইট, উপরে বলে দিচ্ছি। কি বলছে, the purpose of the purpose of this transformer is to reduce the current or voltage। ঠিক আছে, কারেন্ট অর ভোল্টেজ, অতএব তোমাকে কিন্তু কিন্তু রিডিউস করবে কে, ভোল্টেজও রিডিউস করতে পারি, কারেন্টকে রিডিউস করে, সেটা কার দ্বারা করবো, সিটি আর পিটির দ্বারা। কিভাবে, ধরো লাইক তোমাকে একটা এক্সাম্পল বলি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধরো সাপোজ তোমরা কম বেশি সবাই দেখেছো না, অ্যামমিটার ভোল্টমিটার সবাই দেখেছো, সবাই দেখেছো তো, সবাই ল্যাবে দেখেছো? অবশ্যই স্যার দেখেছি স্যার, ল্যাবে তো দেখেছি আমরা। জাস্ট আমি দিলাম, ওকে, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, ক্লিয়ার স্যার। এবারে এই রেঞ্জটা আমি কি করেছি, আমি ধরে নিলাম এখানটা 5, এটা 10, এটা 15, এটা 20, 25, 30, এটা আমি ধরে নিলাম। প্রথমে আমি সিটিটা বুঝাই, ঠিক আছে, সিটিটা প্রথমে, সিটি, সিটি মানে কি, সিটি মানে কি, সিটি মানে কারেন্ট ট্রান্সফর্মার স্যার, সিটিটা প্রথমে বুঝাই, ঠিক আছে, কারেন্ট ট্রান্সফর্মার। এই সিটিটা কি, সিটিটা হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার। এর কাজ কি স্যার, এর কাজ হচ্ছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, ধরো এখানে একটা অ্যামমিটার রেখেছি, এটা কোনো একটা অ্যামমিটার রয়েছে, রাইট। এবার অ্যামমিটার এরকম দেখতে হয়, তোমরা নিশ্চয় জানো। ধরো সাপোজ একটা পাওয়ার সিস্টেমে, একটা পাওয়ার সিস্টেম, ধরো সাপোজ এটা পাওয়ার সিস্টেমে একটা সাবস্টেশন থেকে, এখান থেকে পাওয়ারটা পাঠানো হয়েছে, তুমি এখানে কোনো একটা সাবস্টেশনকে দিয়েছো, এখানে সাবস্টেশন 1 আর একটা সাবস্টেশন 2, ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে। এবার এই সাবস্টেশন 1 এ ইনকামিং হচ্ছে পাওয়ারটা 132 কেভি, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে যেটা 33 কেভি। এবার এই 33 কেভিটা কি হচ্ছে, এই সাবস্টেশনে ঢুকবে, 33 কেভি ইনকামিং, আউটগোয়িং হিসাবে বেরিয়ে যাচ্ছে তোমার কি 11 কেভি, ভালো করে বোঝো। এবার তুমি এই সাবস্টেশনে কি করেছো, এই রেঞ্জটা এখানে তোমার আসছে সাবস্টেশনে, এই সাবস্টেশনে তোমার অ্যাম্পিয়ার ধরে নিলাম আমি 132 এর জায়গায় আমি ধরলাম 5 অ্যাম্পিয়ার ফ্লো করছে, সাপোজ লাইক হয় না, আমি ধরলাম 15, ঠিক আছে, 132 কেবি রয়েছে তো 150 অ্যাম্পিয়ার ধরলাম।
150 অ্যাম্পিয়ার, 150 অ্যাম্পিয়ার। আর এখানে যখন স্টেপ ডাউন হয়ে যাচ্ছে সেখানে আমি ধরে নিলাম 50 অ্যাম্পিয়ার। ঠিক, এবার তুমি এই সাবস্টেশন মেজারমেন্ট করছো কোনো একটা অ্যাপিয়ার্স এর রেসপেক্টে, এই সাবস্টেশন 2 তে। এখানে তোমার তো পসিবল নয়, এখানে তুমি সাবস্টেশন 2 তে এই 50 অ্যাম্পিয়ারটাকে মেজারমেন্ট করবে। কার দ্বারা মেজারমেন্ট করবে? তার জন্য অ্যামমিটার লাগাবে, যেহেতু কারেন্ট মেজারমেন্ট করছি স্যার। ভোল্টেজের জন্য কি হচ্ছে ভোল্ট মিটার, এটা আমরা বেসিক জানি। কিন্তু আমাকে বলো তো, এই অ্যামমিটারটা নিয়ে যে আমি যদি এখানে সাবস্টেশন মেজারমেন্ট করি, আদৌ কি 50 অ্যাম্পিয়ারটা মেজারমেন্ট করতে পারবো? ইটস পসিবল? ইটস নট পসিবল, বিকজ অফ এই অ্যামমিটারের রেঞ্জ হচ্ছে 30 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম স্যার, 30 অ্যাম্পিয়ার। কিন্তু এখানে তো রেঞ্জ হচ্ছে কত? 50 অ্যাম্পিয়ার স্যার, 50। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, দুটো অ্যাডজাস্টমেন্ট পাচ্ছে না, এর তুলনায় এর কম রেঞ্জ। এই অ্যামমিটারের ক্ষেত্রে দুটো কয়েল থাকে, একটা প্রেসার কয়েল, একটা বা যেটা কোনো ভ্যারিয়েবল কয়েল বা একটা ফিক্সড কয়েল থাকে। সেই কয়েলগুলো কি হতে পারে, বার্ন্ড হয়ে যেতে পারে। বিকজ অফ আমরা জানি এখানে ম্যাক্সিমাম হচ্ছে 30 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজারমেন্ট করতে পারবে। তার জন্য আমাকে এই বার্ন যাতে না হয়ে যায়, এখানে কি ইউজ করবো আমরা? সিটি ইউজ করব। কারেন্ট ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার মানে কি হচ্ছে স্টেপ আপ স্টেপ ডাউন করে, আমার কি হচ্ছে স্টেপ ডাউন করে এই রেঞ্জে নিয়ে এসে আমরা মেজারমেন্ট করতে পারি। দ্যাট ইজ এ কারেন্টের ক্ষেত্রে সেম। সিমিলারলি পিটির ক্ষেত্রে কি হবে স্যার? পিটি, পিটি মানে কি তোমরা জানো, পোটেনশিয়াল ট্রান্সফর্মার। পোটেনশিয়াল ট্রান্সফর্মার স্যার, পোটেনশিয়াল ট্রান্সফর্মার কি কাজ? সিটির জন্য কারেন্ট করছে, পিটির জন্য ভোল্টেজ করবে। যদি এখানে অ্যামাউন্ট অফ ভোল্টেজটাকে মেজারমেন্ট করতে হয়, এর ভোল্টেজ রেঞ্জ যদি বেশি থাকে তাহলে মেজারমেন্ট করতে হবে, বার্ন হয়ে যাবে। এই জন্য আমার কি হচ্ছে পিটি দিয়ে কমাতে হবে। গট ইট? ক্লিয়ার স্যার? ক্লিয়ার। সেই জন্য সিটি পিটি কে কারেন্ট, সিটি সবসময় মাথায় রাখবে কারেন্টকে মেজারমেন্ট করে, নিশ্চয়ই কারেন্ট ট্রান্সফর্মার। আর পিটি মানে কি? পোটেনশিয়াল ট্রান্সফর্মার। পোটেনশিয়াল মানে কি? একটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল ডিস্টেন্সকে বলা হয় ভোল্টেজ ডিফারেন্স তৈরি করে বা ইএমএফ জেনারেট করে, একটা ভোল্টেজ বলা হয়। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে স্যার, চলো নেক্সট চলো। প্রোটেকশন রিলে, প্রোটেক্টিভ রিলে। প্রোটেক্টিভ রিলে কি বলছে? রিলে কি কাজ করে? রিলে তোমরা একটা নাম শুনেছো না আগের সেম, ট্রান্সফর্মার এখন পড়েছো। মেন ট্যাঙ্ক কনজারভেটর ট্যাঙ্কের মিডিলে, মেন ট্যাঙ্ক কনজারভেটর ট্যাঙ্কের বিটুইনের মধ্যে কি আছে, একটা রিলে ইউজ করতাম, তার নাম হচ্ছে কি ব্রুকেজ রিলে স্যার। সে কি কাজ করতো? যদি কোনো ইন্টারনাল ফল্ট ট্রান্সফর্মার মধ্যে হয় তাহলে সেদিক থেকে কি সেন্স করে বুঝাতো, যাতে করে ফল্ট কন্ডিশন হয়েছে। ঠিক তেমনি রিলের কি কাজ? দেখো, the purpose of relay is to detect to the fault instances of the trip sequence of the electrical sequence of the example voltage, current, frequency of the phase angle, etc. মানে এটা হচ্ছে রিলের কি কাজ করবে, সেখানে তোমার ফল্ট হয়েছে, সেখানে ফল্টের সেন্সে দেখে তোমাকে জাস্ট অ্যাসুরেন্স দেবে। সার্কিট ব্রেকার মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সার্কিট ব্রেকারটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর। ঠিক আছে, সার্কিট ব্রেকার হোয়াট ইজ দ্য, আমরা মেনলি ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়াররা কি বলি, বেকার বেকার করি। মানে বেকার মানে কি, আমরা যখন জব ফিল্ডে চাকরি করি, যখন যাই, আমাদেরকে ইঞ্জিনিয়ারকে সবসময় কি বলে, বেকার বলে। আমরা শর্ট ফর্মে বলি বেকার, কিন্তু সার্কিট ব্রেকার সবসময়, অনেকে বেকার মানে কি জানে না, অনেকে বলে রাখি, আমরা শর্ট ফর্ম ইউজ করি বেকার। কিন্তু সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার অনেক রকম হয়। এয়ার সার্কিট ব্রেকার থেকে শুরু করে, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার থেকে শুরু করে, এসএফসি সার্কিট ব্রেকার থেকে শুরু করে, অয়েল ব্রেকার সার্কিট ব্রেকার, অনেক রকম সার্কিট ব্রেকার হয়। কিন্তু সার্কিট ব্রেকার কি বলছে, দ্য পারপাস অফ দ্য সার্কিট ব্রেকার ইজ টু বি অপারেট অন দ্য ট্রিপ সিকোয়েন্স ইজ রিলে অফ দ্য অর্ডার টু দ্য ওপেন দ্য সার্কিট। মানে ব্রেকার মানে কি, সার্কিট ব্রেকার ব্রেক করে দেবে, একটা সার্কিটটা ব্রেক করবে কাকে? ধরো সাপোজ আমরা বলছিলাম না যে ট্রান্সফরমারে যখন রিলে সেন্স করছে, আমরা ইন্টারনাল ফল্ট বুঝে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারছি ইন্টারনাল ফল্ট হয়েছে, তার সেদিক থেকে আমাকে ব্রেকারটাকে কাট ডাউন করতে হবে বা কাট অফ করতে হবে। ঠিক তেমনি একটা ধরো ডিভাইস রয়েছে, সেই ডিভাইসটা ধরো ধরলাম ট্রান্সফর্মার, ধরলাম ট্রান্সফর্মার, কোনো একটা ট্রান্সফর্মার রয়েছে, ট্রান্সফর্মার অনেক দাম, অনেক দামি হয়, অনেক কস্টলি। তাহলে সেদিকে ট্রান্সফর্মার লাইনের থ্রুতে পাওয়ার আসছে, সেখানে কোনো জায়গায় ফল্ট হয়েছে, আমি ধরলাম এখানে ফল্ট হয়েছে। এই ফল্টের কারেন্টটা ট্রান্সফর্মার আসার আগে ট্রান্সফর্মার লাইন হয়ে আসবে। যদি ইন্টারনাল ফল্ট হতো তাহলে কি বুকেজ রিলে কাজ করতো, কিন্তু ওখানে একটা রিলে ইউজ করা হবে, যে রিলেটা কি হবে না, কি রিলে, ডিস্টেন্স রিলে ইউজ করা হবে, সেটা আসবে পরবর্তীকালে। সে রিলে সেন্স করে দেবে যে অ্যাকচুয়ালি তারের মধ্যে বা লাইনের মধ্যে ফল্ট হয়েছে, সেই ফল্টটা ডিটেক্ট করার পর আমরা কি করবো, ইঞ্জিনিয়ার এলার্ম বাজতে শুরু করে, তখন বুঝতে পেরে যাই, তাহলে আইসোলেটরটা কি করি, সরি ব্রেকারটা কি করি, কাট অফ করে দিই। ঠিক আছে, মানে পাওয়ার থেকে
আমার ডিভাইস কাট অফ হয়ে গেল। দ্যাট ইজ দ্য সার্কিট ব্রেকারের ওয়ার্কিং। ব্যাটারিজ পোর্শন, ব্যাটারি পোর্শন কি বলছে? দ্য ব্যাটারিজ আর দ্য ইউজ টু ব্রেক আপ পাওয়ার সিস্টেম ইজ দ্য ইভেন্ট অফ দ্য মেন সাপ্লাই ফেলিওর। মানে এই কম্পোনেন্ট যেগুলো বললাম চারটে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। এই বেসিক্স যদি বুঝে যাও ভিতরে আর কিচ্ছু প্রবলেম হবে না। কি বলছে? ব্যাটারি সেকশনটা কেন থাকে? যে কোনো একটা ফিল্ডেতে ব্যাটারি সেকশনটা অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট, বিকজ অফ ব্যাটারি যদি সেকশন না থাকে কোনো সময় কাট অফ হয়ে গেল, এবারে কিছু কিছু ডিভাইস থাকে, সেই ডিভাইসগুলো ইনস্ট্যান্ট টাইমে পাওয়ার সবসময় দিয়ে রাখতে হয়, সেই পাওয়ার কাট করা চলে না এমার্জেন্সি পারপাসের ক্ষেত্রে বা ইনস্ট্যান্ট টাইমের ক্ষেত্রে। যেমন তোমাকে আমি বলে রাখি, কিছু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে অ্যাপিয়ার্স রয়েছে, যেগুলো হচ্ছে তোমার এসিতে সবসময় অপারেট করে না, ডিসি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে আমাকে অপারেট করাতে হয়। তাহলে এসি যখন সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে না, তাহলে ডিসি যখন কন্টিনিউয়াসলি দিতে হবে। তার জন্য কি বলছে দেখো, লক্ষ্য করো এখানে, the battery has used the backup power supply in a event of the main supply failure. যদি মেন সাপ্লাই ফেলিয়ার হয়ে যায় তাহলে আমরা ব্যাটারি থেকে সাপ্লাই প্রোভাইড করতে পারি। ক্লিয়ার স্যার? চারটে পয়েন্ট ক্লিয়ার? অল ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার। ওকে চলো, তোমরা এভাবেই এনার্জেটিক থাকো তাহলেই হবে। চলো নেক্সট এবার দেখে নিই। টাইপস অফ ফল্ট অ্যান্ড এফেক্ট অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। আচ্ছা ফল্ট কত, ফল্ট কি, ফল্ট কন্ডিশনটা কি, ফল্ট কন্ডিশনটা একটু জেনে নিই। ফল্ট আর টাইপস অফ ফল্ট পড়তো আমাদেরকে। ফল্ট কাকে বলে, ফল্ট কাকে বলবো আমরা, ফল্ট কাকে বলবো? ফল্ট, ফল্টটা আমি এখানে বুঝাবো এবং ফল্টের টাইপস অফ ফল্টটাও কিন্তু বুঝাবো। ঠিক আছে, আমি একটা পিডিএফটা একটু ছোট করে নিই, আমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, ফল্ট কাকে বলবো? ক্লিয়ারেন্স রাখতে হবে সব জিনিসের প্রতি, শুধু পড়ে গেলে হবে না। ঠিক আছে, পড়ে গেলে কিচ্ছু হবে না। এখনকার জেনারেশনে তোমাকে নলেজ রাখতে হবে, শুধু পড়ে গেলে নাম্বার নিলেই কিন্তু সবকিছু কমপ্লিট হয় না ভাই। ঠিক আছে, ফল্ট কাকে বলবো? কি বলছে এখানে ফল্ট দেখো, an electrical fault is the detection of the voltage and current from the normal sorry the electrical fault is a division of voltage and current fault from nominal value of the started and or started under nominal operation under condition power system equipment and line carry normal voltage and current which of the result in safety operation of the system। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ছবি আছে না, দেখতে পাচ্ছ এখানে বান্ড হচ্ছে, একটা বান্ডের ছবি দেওয়া রয়েছে একটা সাবস্টেশনে, পাওয়ার হাউসে একটা জাস্ট বান্ডের ছবি দিয়েছে, ট্রান্সফরমারে বান্ড হচ্ছে। বাট ফল্ট মিনস কি, কি বলছে দেখো, বাট when the fault occurs the causes of expensive of the high current to the flow which damage to equipment। এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা ফল্ট থেকে একটা কথাই বুঝলাম স্যার, দিস ইজ দ্য ড্যামেজ কন্ডিশন। আর ফল্টকে আমরা বলতে পারি অ্যাবনর্মাল কন্ডিশনও বলতে পারি। কি বললাম? অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল কন্ডিশনও বলতে পারি। মাথা থাকে, থাকবে তো সবার। অ্যাবনর্মাল কন্ডিশন কাকে বলবো? ফল্ট কন্ডিশনটাকে বলবো। কিন্তু ফল্ট কন্ডিশন স্যার এক নম্বর যদি দেয় জিজ্ঞেস করে, কি জিজ্ঞেস করলাম, তাহলে ফল্ট কন্ডিশন কাকে বলবো? ফল্ট কন্ডিশন তাকে বলবে যে when, বলে দিচ্ছি এক এক কথায় যদি ফল্ট কন্ডিশন বলতে চাও, when a fault, when a fault occurs, অনেক সময় জিজ্ঞেস করে ইটস কজ, অনেক সময় ইন্টারভিউ বা তোমার শর্ট কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করে ফল্ট কাকে বলে। ফল্ট ইটস ও কজ এক্সপেন্সিভ বা এক্সেসিভ বা এক্সেসিভলি, ওকে, এক্সেসিভলি হাই কারেন্ট অ্যান্ড ভোল্টেজ বা হাই কারেন্ট করো, ফল্ট কারেন্ট মানে ভোল্টেজ তো হয় না, হাই কারেন্ট টু ফ্লো হুইচ কজ ড্যামেজ টু equipment and device, it's called
ইটস কল্ড ফল্টি কন্ডিশন, ফল্ট কন্ডিশন একই জিনিস, বা নর্মাল বা অ্যাবনর্মাল কন্ডিশন, or কি abnormal condition. Got it? তাহলে আমরা কি বললাম, ফল্ট কাকে বলবে? when the fault occurs is the cause in the expensive the high current to the flow. যখন ফল্ট হবে সেখানে হাই কারেন্ট আর ফ্লো করে যাবে, আর সেই কারণে হাই কারেন্ট যখন ফ্লো করবে, হাই কারেন্ট যখন ফ্লো করবে which cause in damage to equipment. তাহলে হাই কারেন্ট মানে কি, একটা ডিভাইসের ক্ষেত্রে যে রেটেড কারেন্ট থাকে বা যে কারেন্ট থাকে তার থেকে বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করে যাচ্ছে। লাইক এক্সাম্পল তোমাদেরকে পুরো প্র্যাকটিক্যালি বলছি, তোমার বাড়িতে যে কোনো ফ্যান বলো, লাইট বলো, এসি বলো, টিভি বলো, যে কোনো হবে না কেন, যখন তোমরা দেখবে পাওয়ার কাট হয়ে যায় তারপর দেখুন লাইটিং সিস্টেম হয় না, অনেক সময় লাইটিং হয় না, বা বাজ পড়ছে বা লাইটিং হচ্ছে, সেই লাইটিং এর পরে অনেক সময় বলে না যে এখানে বাজটা প্রচুর পরিমাণে পড়ে গেছে, একটা পড়লো, বাজ পড়ার পরে কি হচ্ছে, সেই হাই অ্যামাউন্ট অফ কারেন্ট, সেটাকে বলা হয় কারেন্ট। এক কথা বলতে আর কারেন্ট কিন্তু বলি না, ইঞ্জিনিয়ার টার্মে হচ্ছে ইলেকট্রন ফ্লো করছে, ঠিক আছে, প্রচুর হাই অ্যামাউন্ট অফ এনার্জি, সেই এনার্জিতে কোনো তারের মধ্যে দিয়ে আসছে, সেই তারটা মানে তোমার বাড়ির দিকে আসছে, তাহলে কি হচ্ছে অ্যাপিয়ারেন্সটা, ফ্যানটা, লাইটটা, টিভিটা বার্ন করে দেওয়ার সম্ভাবনা, ড্যামেজ করে দিতে পারে, ইকুইপমেন্টকে ড্যামেজ করে, সেটাকে ফল্ট কন্ডিশন বলি। আবার অনেক সময় দেখবে গাছের ডাল যদি পড়ে যায়, দুটো লাইনের ক্ষেত্রে তার, ধরো সাপোজ একটা তার যাচ্ছে, দুটো তার, এটা ডাল রয়েছে, ডালটা এসে দুটো তারের মধ্যে জয়েন করে শর্ট সার্কিট হয়ে গেল, দ্যাট ইজ দ্য ফল্ট কন্ডিশন। ফল্ট কন্ডিশন মাথায় রাখতে হবে। এবারে ফল্ট কন্ডিশন টাইপস অফ ফল্ট এন্ড পাওয়ার সিস্টেম। ফল্ট কন্ডিশনের মধ্যে কি কি হয় একটু দেখে নেই, চলো। পিডিএফটা দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে স্যার। ওকে, চলো দেখো, অ্যান ইলেকট্রিক্যাল ফল্ট ইন ডিভাইস, এটা বললাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, এখানে কি কি ফল্ট কন্ডিশন হয় দেখো, ফল্ট ডিটেকশন অফ দ্য অ্যানালিসিস অ্যান্ড নেসেসারি সিলেক্টেড ডিজাইন সুটেবল সুইচ গিয়ার ইকুইপমেন্ট। ইয়েস, এই কথাটাই বলতে চাইছিলাম, যে ফল্ট কন্ডিশন আমরা করব, সেই ফল্ট কন্ডিশন ডিটেকশন এন্ড অ্যানালিসিস করব কার উপর? সুইচ গিয়ার ইকুইপমেন্টের উপর। আর সুইচ গিয়ার ইকুইপমেন্ট মানে কি কি দেখো, ইলেকট্রোমেকানিক্যাল রিলে, সার্কিট ব্রেকার ইজ প্রোটেকশন ডিভাইস। মেন ইকুইপমেন্ট গুলোই বলেছে, সার্কিট ব্রেকার রিলেটাই হচ্ছে কি একটা সুইচ গিয়ার প্রোটেকশনের নেসেসারি ডিজাইন হিসাবে কাজ করে। কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার। এবার টাইপস অফ ফল্ট কত রকম হয় স্যার, সেটা আমরা দেখে নিই, চলো। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য সমস্ত ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় অনেক সময় দেয়, ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য ফল্ট অ্যান্ড হোয়াট টাইপস অফ ক্লাসিফিকেশন অফ ফল্ট, ঠিক আছে, ফল্টের মধ্যে কত রকম হয়, ফল্ট কাকে বলে, এবং ফল্টের মধ্যে ক্লাসিফিকেশন কি কি রয়েছে, আমি লিখে দিচ্ছি, তবু তোমাদেরকে একটা পয়েন্ট আউট করে, ক্লাসিফিকেশন অফ ফল্ট। ক্লাসিফিকেশন অফ ফল্ট তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে ক্লাস করাই, ঠিক আছে, আর ইভেন নোটস পত্র দেখে বুঝতে পারছো, আর আমাদের পুরো প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরিটিক্যাল পুরো নলেজেবল থাকে, যাতে করে তোমাদের নলেজটা ভরপুর থাকে, ঠিক আছে। অবশ্যই তোমরা যে আমাদের কোর্স চলছে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে প্রথমে আমি অ্যাডভার্টাইজমেন্ট বলে দিয়েছি, যে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কোর্সটা পারচেস করে এরকম করে ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে। ফুল সব এনার্জেটিক, প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা ইউনিটে ফুল এনার্জেটিক ক্লাস করানো হয়, ঠিক আছে। আর ইভেন সেখানে অ্যানিমেশন গুলো আমরা একটা টাইমে দেখাই, যে যখন সিলেবাস শেষ হচ্ছে তার আগে যে ইউনিট ওয়াইজ সেই অ্যানিমেশন গুলোকে নিয়ে আসি, ঠিক আছে। অ্যানিমেশন দেখাতে গেলে অনেক টাইম লেগে যায়, তবু আমি চেষ্টা করি, ঠিক আছে। যেমন পরের বারে আমরা এই ক্লাসটা করছি, এই ক্লাসের পরবর্তীকালে অ্যানিমেশনটা অবশ্যই দেখব, ঠিক আছে। এবারে অবশ্যই তোমরা কোর্সটা পারচেস করে নাও, 26 জানুয়ারি পর্যন্ত তোমাদের কাছে অ্যাভেলেবেল ডেট রয়েছে, তারপরে তোমাদের কিন্তু এটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে। প্রাইস বাড়তেও পারে, আবার তার থেকে কমে যেতেও পারে, সেটা আমরা কন্ডিশন এখন কিছু বলতে পারছি না, রাইট, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। ক্লাসিফিকেশন অফ ফল্টকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে। আমরা ফল্ট কিন্তু আমরা জানি অনেক রকম ফল্ট হয়, কিন্তু অ্যাজ এ পাওয়ার সিস্টেম অনুযায়ী ফল্টকে আমরা, দেখো এখানে তবু একটু বলে রাখি তোমাদেরকে ফল্টের সম্পর্কে, তারপর এখানে আসছি। ফের এই ফল্টকে আমরা দুটো ভাগে ভাগ করি, রাইট।
একটা আছে সিমেট্রিক্যাল ফল্ট, আর একটা আছে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। পরীক্ষায় আসবে এটা, হ্যাঁ, পার্থক্য প্লাস তোমাকে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে, রাইট? এই কোশ্চেনটা অনেকবার এসেছে আমাদের। একটা হচ্ছে ফল্ট কন্ডিশনের সিমেট্রিক্যাল ফল্ট, আর হচ্ছে একটা অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। এবারে সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে কি কি পার্ট পড়ে সেটা আমরা দেখে নিই একটু। দেখো, সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে কোন ফল্টগুলো পড়ে আর কোনটা মেজরিটি ফল্ট হয়। সিমেট্রিক্যাল ফল্ট, এই সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে 1 নম্বর যে ফল্টটা পড়বে, কি কি ফল্ট পড়তে পারে? সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে পড়বে যেটা তোমাদের লাইন টু গ্রাউন্ড ফল্ট, 2 নম্বর পড়বে লাইন টু লাইন ফল্ট, 3 নম্বর পড়বে লাইন টু গ্রাউন্ড ফল্ট, এন্ড 4 নম্বর পড়বে ফেজ টু ফেজ ফল্ট। রাইট? 3টে ফল্ট হয়ে গেল। তার বাইরেও সিমেট্রিক্যালের ব্যাপারটা গেল, অ্যাসিমেট্রিক্যাল ব্যাপারটা আমরা দেখে নিই। এটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যাপারটা গেল, অ্যাসিমেট্রিক্যাল ব্যাপারটা দেখে নিই। এগুলো সব নোটসে রয়েছে, আমি তোমাদের ক্লিয়ারিফাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় আগে। অ্যাসিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে কি কি ভাগ পড়ে সেটা আমরা দেখে নিই, চলো। একটা হচ্ছে যেটা লাইন টু লাইন ফল্ট, আর 2 নম্বর যেটা হচ্ছে ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ওকে, ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ওকে, এবারে ব্যাপারটা হচ্ছে ভালো করে লক্ষ্য করো, এই 4টে ফল্ট সম্পর্কে তোমাদের কিন্তু একটু ক্লিয়ারিফাই দিয়ে দিই, আরো ক্লিয়ারিফাই দিয়ে দিই। ওকে, এবারে এই যে তোমার 4টে ফল্ট, দুটো ভাগে দেখাবো। দেখো, তোমরা সবাই কম বেশি জানো একটা ফেজ আর ফেজ হয়, ইয়েলো ফেজ হয়, অ্যান্ড বি ফেজ হয়, ঠিক? এবারে প্রথম ফলটা কি বলছে? এলজি ফল্ট বলছে স্যার। এলজি ফল্ট মানে কি? লাইন টু গ্রাউন্ড ফল্ট। কি বললাম? আমি লিখে দিচ্ছি এখানে, লাইন টু গ্রাউন্ড ফল্ট। তারপরটা কি হবে স্যার? লাইন টু লাইন ফল্ট। পরীক্ষার খাতায় নামগুলো অবশ্যই লিখবে, লাইন টু লাইন, এই শর্ট ফর্ম কেউ লিখতে যাবে না, ঠিক আছে? তারপরে কি হচ্ছে তোমরা জানো, লাইন টু লাইন লাইন টু গ্রাউন্ড ফল্ট। ফল্ট অ্যান্ড ফেজ টু ফেজ ফল্ট দেখতে পাচ্ছ। সিমিলারলি এখানে দেখতে পাচ্ছ কি আছে, তাহলে এইগুলো তোমরা ভালোভাবে জানো, লাইন টু লাইন ফল্ট, এটা তো তোমরা ভালোভাবে বুঝতে পারছো, লাইন টু গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে? এগুলো দেখতে কিরকম হবে দেখো, লক্ষ্য করো, ছবিগুলো পরীক্ষায় আঁকতে হবে, হ্যাঁ। লাইন টু গ্রাউন্ড ফল্ট বলতে কোনটা? এইটা একটা লাইন, একটা লাইন, তাহলে একটা লাইন থেকে তোমার যেটা ফল্ট হচ্ছে, আর এটা তোমার কি গ্রাউন্ড, মানে আর্থিং, ঠিক? সিমিলারলি আর ওয়াই অ্যান্ড বি। তারপরে কি বলেছে? লাইন টু লাইন ফল্ট স্যার। তাহলে লাইন টু লাইন ফল্ট মানে কোনটা হবে? যে কোনো লাইনের সঙ্গে একটা লাইনের ফল্ট হচ্ছে, দ্যাট ইজ এ লাইন টু লাইন ফল্ট। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর ফল্ট। কি ফল্ট? লাইন টু গ্রাউন্ড ফল্ট। 2 নম্বর ফল্ট হচ্ছে এলজি ফল্ট।
মানে সরি, লাইন টু লাইন ফল্ট। তারপরে ভালো করে লক্ষ্য করো, এটা আর, এটা ওয়াই, এটা হচ্ছে বি। তারপরে কি বলেছে, লাইন টু গ্রাউন্ড ফল্ট। তাহলে লাইন টু গ্রাউন্ড ফল কোনটা হবে? লাইন টু গ্রাউন্ড ফল মানে দুটো লাইনের মধ্যে, ঠিক আছে, লাইন, এ একটা লাইন, এ একটা গ্রাউন্ড ফল, ঠিক আছে। ওকে স্যার, তাহলে এটা হচ্ছে লাইন টু, 3 নম্বর কি পেলাম, লাইন টু গ্রাউন্ড ফল, এটা গ্রাউন্ড, ঠিক আছে, এটা গ্রাউন্ড। আর একটা রয়ে গেল স্যার, ফেজ টু ফেজ। ওকে চলো, ছবিগুলো অবশ্যই তুলে নেবে পরীক্ষাতে, এগুলো তোমাদের নোটসে রয়েছে যদিও, চাপ নেই, তবু যেরকম করে করবে আমি সেরকম করে বুঝিয়ে দিলাম। হুম, 4টে ফল্টই বুঝালাম। নেক্সট হচ্ছে দেখো, লক্ষ্য কর, তাহলে 4 নম্বর অপশনে কি আছে, ফেজ টু ফেজ, এই ফেজটার সঙ্গে এই ফেজে হতে পারে, আবার এই ফেজটার সঙ্গে এই ফেজে হতে পারে, ঠিক আছে। তাহলে মানে এই ফেজ, এটা একটা ফেজ, তো এই ফেজের সঙ্গে এই ফেজ হতে পারে, আবার এই ফেজের সঙ্গে এই ফেজে হতে পারে, গট ইট। তাহলে এটা কি বলবো আমরা, 4 নম্বর ফেজ টু ফেজ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চারটে সিমেট্রিক্যাল ফল্টের সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে। এবারে ব্যাপারটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফল্টটা একটু দেখিয়ে দিন স্যার। চলো তাহলে দেখিয়ে দিই। অ্যাসিমেট্রিক্যাল ফল্টটা দেখে নাও। এটা আর, ওয়াই, 3টে ফেজের জন্য 3টে কালার, ঠিক আছে, আমরা ওয়ারকে ইন্ডিকেট করার জন্য। স্যার কি বলেছে, অ্যাসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে বলেছে লাইন, টিপিল লাইন টু গ্রাউন্ড, টিপিল লাইন টু ফল্ট। তাহলে 3টে লাইনের মধ্যে ফল্ট হবে স্যার, দ্যাট ইজ লাইক, এটা কি 1 নম্বর টিপিল লাইন ফল্ট, ঠিক। আর, ওয়াই অ্যান্ড বি, ক্লিয়ার? তাহলে সিমিলারলি তারপর তো তোমার নিজেরাই করতে পারবে, তবু আমি বলে দিচ্ছি। দেখো, 3টে লাইনের সঙ্গে গ্রাউন্ড ফল্ট হয়ে গেছে, ওকে, এটা গ্রাউন্ড। তাহলে আমরা এটা কি বলবো, লাইন, টিপিল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ক্লিয়ার? ক্লিয়ার সবার? ফল্ট থেকে পরীক্ষায় আসবে, কিচ্ছু করার নেই। হোয়াট ইজ দ্য ফল্ট, ফল্ট কন্ডিশনের ক্লাসিফিকেশন, আর এইগুলোর তোমাদেরকে ছবি এঁকে এন করে বুঝাতে হবে। সবাই ক্লিয়ার? ওকে, জাস্ট আমরা এবারে পিডিএফ এর মধ্যে কি আছে আমরা একটু দেখে নেবো, দেখে নিয়ে আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করবো, আমরা আবার ক্লাসে করবো পরের ক্লাসে, ঠিক আছে। ওকে, অবশ্যই ক্লাসটা এন্ড আপ করার আগে আমি বলে রাখি, যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তারা তো অবশ্যই অনেকে জিলেট দেবে, সেই জিলেটের জন্য কিন্তু আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে, তোমরা সমস্ত অবশ্যই কোর্সটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কোর্সটা করতে পারো, সেটার জন্য অফারেবল প্রাইস রয়েছে, দেখতে পাচ্ছ, জাস্ট ওয়েট। দেখো, জিলেটের জন্য যে কোর্সটা আছে আমাদের অনলাইনে, যে পারচেস করতে পারো তোমরা প্রিপারেশন, দেখো সেকেন্ড ইয়ার থেকে তোমরা যদি জিলেটের প্রিপারেশন নাও, সেকেন্ড ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ার থেকে জিলেটের প্রিপারেশন নিলে তোমাদের একটা পুরো স্ট্রং প্রিপারেশন হবে, বিকজ অফ আমি জিলেট ক্র্যাকার, ঠিক আছে। তো আমিও যখন জিলেট দিয়েছিলাম তোমাদের মতন থার্ড ইয়ারে উঠার আগে আমি কিন্তু সেকেন্ড ইয়ার থেকে পুরো ডেডিকেশন নিয়ে পড়াশোনা করেছিলাম, এটা বাস্তব, সেটা তোমাদের কাছে তুলে ধরছি। 2016 থেকে আমি প্রিপারেশন নিয়েছিলাম, 2017 সালে আমরা ফাইনাল ইয়ার কমপ্লিট হয়, তারপর থেকে আমি কি করেছিলাম, জিলেট এক্সামে বসছিলাম। তো আমি সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিয়ে যেটা দেখেছিলাম, যে অ্যাকচুয়ালি সেকেন্ড ইয়ারে প্রিপারেশন নেওয়া মানে হচ্ছে কিছু জানা নাই,
জাস্ট পরীক্ষায় বসছিলাম, র্যাঙ্ক কিরকম আসে, কিরকম কোশ্চেন হয়। মেন হচ্ছে পরীক্ষায় বসছিলাম এই জন্য যে আমি কিভাবে অ্যাটেন্ড করবো কোশ্চেন, কি কি আসছে সেটাকে আমার নিজের জাজমেন্ট করার জন্য। কিন্তু থার্ড ইয়ারে উঠে বুঝলাম না এরকম করে করলে হবে না, ওকে প্রিপারেশন নিতে হবে, তার জন্য গাইডেড নিতে হবে। অবশ্যই আমি প্রিপারেশন নিয়ে গাইডেড করে অবশ্যই গভর্নমেন্টের র্যাঙ্ক নিয়ে এসেছিলাম। তোমাদেরকে আমি বলবো সেকেন্ড ইয়ার থেকে তোমরা কিন্তু জিলেটের প্রিপারেশন অবশ্যই নাও। তার জন্য জিলেটের প্রিপারেশনের জন্য কি করবে, আমাদের স্টার্ট একাডেমি অ্যাপস থেকে ইনস্টল করে নেবে, ঠিক আছে। তো জিলেটের প্রিপারেশন 2024 সালে ক্র্যাশ কোর্স আমাদের ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ফ্রি, যে ফ্রি সাবজেক্টটা আমি তোমাদের সঙ্গে ডিল করব, ঠিক আছে। তো অলরেডি ডাউনলোড করতে হবে অ্যাপসটা, সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ STA26 অলরেডি প্রোমো কোড অ্যাপ্লাই করবে। আমাদের অ্যাকচুয়ালি 2999 টাকা কোর্স থাকে, সেখান থেকে এখন অফার প্রাইস যেহেতু চলছে সবার জন্য একই থাকবে। সেই প্রাইসটার জন্য কি হচ্ছে না, STA26 অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু জিলেট প্রাইসটা মানে অ্যাকচুয়ালি অবশ্যই তোমাদেরকে আর কিছু বলবো না, তোমরা নিজেরা জাজ করবে যে এই প্রাইসটা খুব লিমিটেড টাইম, মানে অ্যাকচুয়ালি লিমিটেড টাইম মানে 26 এর মধ্যে কিন্তু বেড়ে যেতে পারে, বাড়বে হয়তো কিন্তু কমবে না। কিন্তু এই 999 কোর্সটা অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইস। আর ইভেন এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিচার শুধুমাত্র ক্লাস দেবে তা নয়, তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, মেন ইম্পর্টেন্ট ডাউট ক্লিয়ার, জিলেট মানে ডাউট ক্লিয়ারিং। আর তার সঙ্গে যে মক টেস্ট, যে যত ভালো করে মক টেস্ট দিতে পারবে সে তত কিন্তু গেন করতে পারবে জিলেট এক্সামে। কারণ কি এত জনের সঙ্গে কম্পিটিশন, সেখানে বুঝতে পারছো র্যাঙ্ক নিয়ে আসা কতটা ক্রিটিক্যাল জিনিস। কিন্তু আমরা ক্রিটিক্যাল থেকে আমরা ইজিলি করে নিই স্টুডেন্টদেরকে, যাতে করে ইজিলি ভাবে র্যাঙ্ক নিয়ে আসতে পারে। ওকে, তো অবশ্যই তোমরা as soon as you join our online cash course for জিলেটেক ব্যাচ, তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে। অবভিয়াসলি জয়েন করো তোমরা জিলেট ব্যাচে এবং ভালো করে প্রিপারেশন নাও, এবং থার্ড ইয়ারে উঠে যেমন একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে বিটেক করতে পারো, সেটা কিন্তু তোমাদের আশাবাদী, ঠিক আছে। তো চলো আমরা যেটা যাচ্ছিলাম আমরা সেটা কিন্তু কমপ্লিট করি, যে অ্যাকচুয়ালি ফল কন্ডিশনে পড়ার পর কিন্তু পিডিএফটা দেখে নিই আমরা, ফল কন্ডিশনে কি কি রয়েছে সেটা কিন্তু আমরা এখানে পিডিএফ এর মধ্যে একটু শো করে নিই। দেখো ফল কন্ডিশন কি কি হতে পারে, এটা বললাম তোমাদের টাইপস অফ ফল্ট। একটা হচ্ছে টাইপস অফ ফল্টের মধ্যে সিমেট্রিক্যাল ফল্ট আর হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট। দেখো তোমাদের কাছে পিডিএফটা ওপেন হয়ে গেছে, আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো এবারে পার্সেন্টেজ ওয়াইজ কোনখানটা ফল, দেখো এই যে ফল বলছিলাম তোমাদেরকে, ফল বলছিলাম এই যে ফল্ট, সব থেকে মেজরিটি অফ ফল্ট যদি জিজ্ঞেস করে বেশি পরিমাণে পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে বেশি ফল্ট হয় কোনটা, এখন হয়ে যাবে এলজি ফল্ট। মানে সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে যদি সবথেকে মেন অকার্সিং ফল্ট বলে থাকে, সবথেকে বেশি পরিমাণে ফল্ট হয় কোনটা, সেটা 70 থেকে 80% ফল হয়, বাকিগুলো খুব কম কম পার্সেন্টেজ হয়। তারপর বাকিগুলো এখানে 70 থেকে 80% এই ফলটা কিন্তু খুব রেয়ার, মানে সবথেকে বেশি পরিমাণে ফল্ট হয়, ঠিক আছে। দেখে নিই চলো। দেখো সিমেট্রিক্যাল ফল্টের মধ্যে কি কি আছে, এই দেখো এই যে ছবি দেখে আঁকা বলছিলাম ওখানে সিমিলারলি একই আছে, লাইন টু ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল, ট্রিপল লাইন টু ফল, এগুলো তোমরা পড়বে, আমি যখন বুঝিয়ে দিচ্ছি। দেখো 2 থেকে 3% শুধু প্রবাবিলিটি ওকার্সিং ফল্ট থাকে, এটা কিসের ক্ষেত্রে, ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে। মানে অ্যাসিমেট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে কি থাকে, ও সরি, এটা সিমেট্রিক্যাল ফল্টের ভাগগুলো তোমাদেরকে বলে দিয়েছিলাম, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে একটু চেক করে নেবে তো। এই পার্টটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল হবে, এটা সিমেট্রিক্যাল হবে, আমার তাই এখন ডাউট লাগছিল। এটা হচ্ছে সিমেট্রিক্যাল হবে, এটা অ্যাসিমেট্রিক্যাল হবে, এখানটা আবার একটু ডাউটটা ক্লিয়ার করে নাও। এটা হচ্ছে সিমেট্রিক্যাল, এটা হচ্ছে সিমেট্রিক্যাল, আর এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ভাগটা, ঠিক আছে। অ্যাসিমেট্রিক্যাল, এটা এটা অ্যাসিমেট্রিক্যাল ফল্টের ভাগগুলো, আর এটা সিমেট্রিক্যাল ফল্টের ভাগগুলো, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। একটু মিস্টেক হয়েছিল, পড়াতে পড়াতে অনেক সময় হয়ে যায় কনসেপ্টটা অন্য জায়গায় চলে যায়, তো যাই হোক যাবে না আর পরবর্তীকালে তোমার কাছে ঠিক হয়ে যাবে। লাইন টু গ্রাউন্ড ফল, লাইন টু গ্রাউন্ড ফল এবং ফল টু কন্ডিশন দেখতে পাচ্ছ এখানে, ওকে। লাইন টু গ্রাউন্ড ফল, অ্যাসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে কি কি পার্ট পড়ে, এলজি ফল, লাইন ফল, গ্রাউন্ড ফল, এগুলো একটু দেখে নেবে। আর পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কিছুক্ষণ আগে বলছিলাম, দেখো এলজি ফলটা কত, 70 থেকে 80%, ঠিক আছে।
তারপরে তোমার এলএল ফলটা 15 থেকে 20%, পার্সেন্টেজ গুলো মাথা রাখতে হবে। সবথেকে মোস্ট ইউজুয়াল ফল হচ্ছে 70 থেকে 80%, সবথেকে বেশি ফল্ট হয় যেটা হচ্ছে এলজি ফল। ডবল লাইন ফল যেটা দেখা যাচ্ছে 15 থেকে 20% হয়। ডবল লাইন টু গ্রাউন্ড ফল যেটা হচ্ছে দেখতে 10%। ওপেন সার্কিট ফল আর শর্ট সার্কিট ফলটা তোমাদের পরবর্তী ক্লাসে বলবো। তারপরে আছে কজ ইন এফেক্ট ইন ফল্ট, সেটাও কিন্তু বলবো পরবর্তীকালে এই ক্লাসটা আশা করি তোমাদের লাইভ ক্লাস হতে পারে বা রেকর্ডেড ক্লাস হতে পারে, সেটা কিন্তু আমরা পরবর্তীকালে জানিয়ে দেবো। এখনো অনেক টপিক বাকি আছে যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল প্রোটেক্টিভ ডিভাইস দেবে, ফল্ট কন্ডিশন কেন আটকাবো, কিভাবে আটকাবো, ফার্স্ট ইউনিটটা বেসিক্স অনেক কিছু আছে, রিঅ্যাক্টর সম্পর্কে অনেক কিছু আছে। তো বেশি লেন্দি করবো না ভিডিওটা বা ক্লাসটা, তো আজকে ক্লাসটা এখানেই এন্ড আপ করবো। তো ফার্স্ট অফ অল যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে আবার একটা রিমেম্বার করে দিই যে অ্যাকচুয়ালি আমাদের কোর্স কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের উপর ডিপেন্ড করে। তোমাদের সিভিল ডিপার্টমেন্টের ডিপ্লোমা, প্রথমে বলি ডিপ্লোমা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে তোমাদের যারা জুনিয়র রয়েছে তাদেরকে তোমরা অবশ্যই বলবে যে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের ডিপ্লোমা কোর্স লঞ্চ হয়ে গেছে, অলরেডি ক্লাসও শুরু হয়ে গেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে নেক্সট হচ্ছে কি আমরা এর প্রাইজের মধ্যেই নেক্সট হচ্ছে তোমাদের দেখো ডিপ্লোমার সিভিল ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ার ফোর্থ সেমের কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে, সেটা অ্যাফোর্ডেবল প্রাইস, শুধুমাত্র লিমিটেড 26 জানুয়ারি পর্যন্ত, এটা রিমেম্বার রাখতে হবে। সিমিলারলি মেকানিক্যাল ডিপার্টমেন্টে দেখতে সাবজেক্ট গুলো দেখতে হচ্ছে 5টা করে প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট হবে। ইলেকট্রিক্যালে তো বেশি 5টা সাবজেক্টই রয়েছে, সেটা আমি ডিল করবো এবং তোমাদের অবশ্যই ক্লাস দেখতে পাচ্ছ, সেই ক্লাসের উপর ডিপেন্ড করে এনার্জেটিক ক্লাস, ফুল এনার্জেটিক এবং প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরিটিক্যাল পুরো রিলেটেড করে পড়তে হবে, ঠিক আছে। তো এইটা অবশ্যই দেখে রাখবেন। লাস্ট যেটা বলবো অবশ্যই সেটা জিলেটের জন্য, জিলেটে যারা এখনো ভাবছো যে করবো কি করবো না বা চাপ নিতে পারবো কি চাপ নিতে পারবো না, আমি বলবো 1 বছর তোমরা এই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে দেখো ক্লাস কেমন করাচ্ছি আমরা, কেমন নোটস পত্র প্রোভাইড করছি, কিরকম ডাউট ক্লাস করছি, সেটা দেখে তারপর পরে নেক্সট তোমার জাজ করবে, ঠিক আছে। তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, অবশ্যই তোমরা এগুলোকে দেখে নিও। আর সবসময় মাথা রাখতে হবে নিজের হার্ড ওয়ার্কিংটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা এখানে এন্ড আপ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নাও যাতে করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই তোমাদের ফ্রি ম্যাটেরিয়ালস আমরা অ্যাপসে দিয়ে রাখি, সেখান থেকে তোমরা অ্যাপসটা ইনস্টল করে সমস্ত ক্লিয়ার ফ্যান পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের যত ইনকোয়ারি রয়েছে সেখান থেকে জানতে পারবে এবং ডিসক্রিপশনে পুরো ডিটেলস রয়েছে, সেখান থেকে তোমরা আরো ভালো করে মোর ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, সো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো নেক্সট ক্লাসের জন্য। আর অবশ্যই রিভিশন করো, ক্লাসগুলোকে নোট ডাউন করো, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।